হ্যাঁ, সেটা বলছিলাম। তো আজকে আমাদের যেটা আলোচনা হবে, তাতে আজকে আমি যেটা টাইম দেখলাম, আমাদের দুটো জিনিস আমরা মোটামুটি আজকে কভার করে নেব। একটা হচ্ছে যেটা আগের দিন বলেছিলাম যে হেনরিজ ল, সেই পার্টটাকে একটুখানি আলোচনা করে নেওয়া। হেনরিজ ল, হেনরিজ লটা হচ্ছে অল অ্যাবাউট তোমার, তুমি বলতে পারো মানে সলিবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড, সেই রিলেটেড আর কি। হ্যাঁ, তার সঙ্গে ফেজ ইকুইলিব্রিয়ামের কি সম্পর্ক বা রাউসলারের কি কানেকশন ইত্যাদি নিয়ে একটু কথাবার্তা বলা। আর তার সাথে আমি একটা দেখবে হেনরিজ ল নিয়ে আলোচনা করার সময় অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে হেনরিজ ল একটা স্পেশাল কাইন্ড অফ না ডিস্ট্রিবিউশন ল, এসব যখন কথাবার্তা বলা হয় তখন নাস ডিস্ট্রিবিউশন ল এইটা একটুখানি বলে নেওয়ার দরকার আছে। নাস ডিস্ট্রিবিউশন ল, সেইখান থেকে তোমাকে সলভেন্ট এক্সট্রাকশন নিয়ে একটু কথাবার্তা বলা। এই দুটো জিনিস যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকে আলোচনা করতে চলেছি আর ঠিক আছে। এই দুটো বলে নিই, তারপর আমি ভেবেছিলাম যে পার্সিয়াল এমিসিবল লিকুইডের ব্যাপার বলে দেবো, কিন্তু দেখলাম এই দুটো বলতে গিয়ে যে সময় চলে যাবে, তাতে পার্সিয়াল এমিসিবল লিকুইড আলাদা করে বলা কিন্তু আজকে সময় হবে না। পার্সিয়াল এমিসিবল লিকুইডটা পরের ক্লাসে, মানে নেক্সট ক্লাসে আমরা মানে একদম শুধুই ওইটা এবং তার সঙ্গে ইমিসিবল লিকুইড, এই দুটো জিনিস আমরা পরের দিন আলোচনা করব। আজকে চলে আসা যায়, আমরা শুরু করছি হেনরিজ ল থেকে। আচ্ছা, রাউলস ল বললেই না সঙ্গে সঙ্গে হেনরিজ লটা চলে আসে। হ্যাঁ, মানে হেনরিজ ল অত ইম্পর্টেন্ট কিছু নয়, মানে রাউলস ল তার ইমপ্লিকেশন হচ্ছে অনেক অনেক বেশি, আমার সেটাই মনে হয়। কিন্তু মানে দেখেছি লোকে রাউলস ল হেনরিজ ল পাশাপাশি বলে আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের দেখবে রাউলস ল নিয়ে অনেক বেশি ডিসকাশন করা আছে, হেনরিজ নিয়ে অত বেশি ডিসকাশন করা নেই। সেটা তাহলে আমরা শুরুটা করছি এরকম ভাবে, ধরো আমি দেখতে চাইছি যে কোনো একটা গ্যাসের সলিবিলিটি, তার উপরে প্রেসারের এফেক্টটা কি সেটা আমি দেখতে চাইছি। এবং তাদেরকে এটা দেখতে পাওয়া যায় যে জেনারেলি একটা পার্টিকুলার টেম্পারেচারে সলিবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং প্রেসার। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল অবজারভেশনস থেকে experimental observation, experimental, it has been observed that observe that at a particular temperature, টেম্পারেচারটা ফিক্স করে দিতে হবে এখানে, at a particular temperature at a particular temperature solubility of a gas in a আচ্ছা এটা গিভেন ভলিউম বা গিভেন অ্যামাউন্টও তুমি বলতে পারো। হ্যাঁ, ইন এ গিভেন অ্যামাউন্টই বলি বা গিভেন ভলিউমও বলতে পারি, গিভেন ভলিউম অফ লিকুইড increases with increasing pressure। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট at a particular temperature solubility of a gas in a given volume of liquid increases with increasing pressure। এইটা, আর এই যে ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং প্রেসার, এবারে ঠিক কেমন করে সেইটা একটুখানি বুঝতে হবে। এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে হুম, যে এই যে ধরো যদি তুমি যে যে গ্যাসটা অ্যাবজর্ব হচ্ছে, যে গ্যাসটা সলেবল হচ্ছে, সেই গ্যাসটা যদি তুমি মাস হিসেবে নাও, হ্যাঁ, তাহলে মাস পার ইউনিট ভলিউম মানে মাস অফ গ্যাস ডিজলভ ইন গিভেন ভলিউম মানে ইউনিট ভলিউম অফ এ লিকুইড, সেইটা অ্যাকচুয়ালি কোন একটা পার্টিকুলার টেম্পারেচার দেখা যাচ্ছে তার উপরে অ্যাপ্লাইড প্রেসার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে সেটাই বেসিক্যালি হেনরিজ ল। কি বলা হচ্ছে যে এটা দেখতে পাওয়া যায় যে অ্যাট এ
পার্টিকুলার টেম্পারেচার রাউলস ল, হেনরিজ ল, এগুলো সব এম্পিরিক্যাল ল, জানো তো? মানে এম্পিরিক্যাল ল মানে হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট করছো বা ডেলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো সেটাকে জেনারেলাইজ করা হচ্ছে একটা ল দিয়ে। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার, দ্য মাস অফ গ্যাস, এই যে মাসটা, যে মাস অফ গ্যাসটাকে আমি ধরো স্মল এম দিয়ে এক্সপ্রেস করছি, দ্য মাস অফ গ্যাস dissolved in unit volume of a given liquid is directly proportional to the pressure bracket P of the gas। তার মানে কি হলো, ধরো এই যে মাসটা, এই মাসটা কিন্তু মাস পার ইউনিট ভলিউম অফ লিকুইড আছে। হ্যাঁ, একবার এটা করছি, এটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু তোমার প্রেসার, অথবা তুমি লিখতে পারো এম ইকুয়াল টু তোমার একটা প্রপোর্শনাল টু হচ্ছে কে ইন্টু পি, এরকম ভাবে লেখা হবে। এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই যেটা হলো দিস ইজ দ্য হেনরিজ ল। তাহলে হেনরিজ ল স্টেটমেন্টটা কি হলো? হেনরিজ ল স্টেটমেন্টটা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার, দ্য মাস অফ গ্যাস dissolved in unit volume of a given liquid is directly proportional to the pressure of the gas, অর্থাৎ m equal to kp বা m proportional to p। তো এইটা হচ্ছে তোমার হেনরিজ ল, ঠিক আছে? আর হেনরিজ লটা যদিও আমি এইরকম ভাবে লিখলাম, হেনরিজ লটার একটা অন্যরকম ভাবেও এটাকে এক্সপ্রেস করা যেতে পারে। অন্যরকম ভাবে এক্সপ্রেস করা যেতে পারে মানে দেখো, যেটা হচ্ছে এই যে তুমি এইখান থেকে যদি পিটাকে বের করে নাও, অল্টারনেটিভ এক্সপ্রেশন আমি বের করতে চাইছি। অল্টারনেটিভ এক্সপ্রেশন অফ হেনরিজ ল, এটা খুব পপুলার, সেটা একটুখানি বলে নিই। দেখো, যেহেতু তোমার এমটা তুমি লিখলে কে ইন্টু পি, সেখান থেকে সেখানে কে এম এর মানে পি এর মানে তোমার পরিষ্কার, যেখানে পিটা হয়ে যাচ্ছে কত, 1/k ইন্টু এম। এইটা পিটা হয়ে গেল 1/k ইন্টু এম। আচ্ছা, যেখানে দেখো, যেখানে এমটা হচ্ছে মাস অফ গ্যাস dissolved per unit volume of a liquid, তাহলে মাস অফ গ্যাস dissolved per unit volume of a liquid। আচ্ছা, তাহলে মাস পার ইউনিট ভলিউমে যদি ডিজলভ হয়, সেটা সার্টেনলি কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তার মানে এটা পরিষ্কার যে এমটা কিন্তু প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। তাহলে এমটা মানে ক্লিয়ারলি এমটা মাস্ট বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, অথবা তুমি এম সমান লিখতে পারো ধরো একটা প্রপোর্শনাল টু কে ওয়ান ইন্টু সি, এরকম ভাবে তুমি লিখতে পারো। হ্যাঁ, মানে এখানে কনসেন্ট্রেশনটা অবশ্যই হচ্ছে মানে গ্যাসের কনসেন্ট্রেশন। মানে এটা তুমি যদি সলভেন্ট সলিউটের রেসপেক্টে ভাবো, যে লিকুইড দেখা নিচ্ছে সেটা বেসিক্যালি সলভেন্ট, আর গ্যাস থেকে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে সলিউট। আর আমরা জানি ওই মানে আগেই বলেছি আর কি, যে ওয়ান এই সাফিক্সটা ইউজ করবো সলভেন্টের জন্য, আর টুটাকে ইউজ করবো সলিউটের জন্য। তার মানে ক্লিয়ারলি এই এমটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন লিকুইড। হ্যাঁ, সেখানে এমটাকে কে ওয়ান ইন্টু সেটা তুমি লিখতে পারো। তাহলে 1/k যেমন আছে রয়ে গেল, এটাকে তুমি ধরো কে ওয়ান ইন্টু C2 এরকম ভাবে লিখলে এটা। আচ্ছা, আবার দেখো এগেন, এই যে C2টা, এটা সার্টেনলি ওই যে গ্যাস থেকে লিকুইডে ডিজলভ হলো, সেখানে যে গ্যাসের একটা মোল ফ্র্যাকশন থাকবে, মোল ফ্র্যাকশনের সঙ্গে প্রপোর্শনাল। অথবা তুমি লিখতে পারো এই C2টা অ্যাকচুয়ালি আর একটা প্রপোর্শনাল K2 ইন্টু X2। সেটা তাহলে কি হবে, 1/K, এটা K1, আর C2 জায়গায় তুমি বসিয়ে দিলে K2 ইন্টু
x2, এইটাকে পুরোটাকে কাজ করো 1/k, k1 k2 এই পুরোটাকে তুমি জাস্ট নাম দাও kh ইন্টু x2 এইরকম ভাবে নাম দিলে তাহলে এই যে প্রেসারটা, হ্যাঁ প্রেসারটা, যে প্রেসারটা মানে গ্যাসের প্রেসার আর কি, মানে গ্যাসের প্রেসার মানে হচ্ছে মানে মানে ভেপার, মানে তুমি যদি সেইভাবে ভাবো তাহলে ভেপার ফেজে যে প্রেসারটা আছে সেইটা, সেটা kh ইন্টু x2 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন ফর দ্য হেনরিজ ল। এটা খুব পপুলার। এই যে kh একটা কনস্ট্যান্ট, সেই kh বলা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। kh বলা হয় হেনরিজ ল কনস্ট্যান্ট। হেনরিজ ল কনস্ট্যান্ট, হেনরিজ ল কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে তাহলে আমি হেনরিজ লটাকে দেখলাম এবং তার একটা অল্টারনেটিভ যে ভার্সন সেটা আমি জাস্ট এখানে বলে দিলাম। আচ্ছা, এবারে এই যে হেনরিজ লটা সেইটা অ্যাকচুয়ালি তুমি দেখাতে পারো, মানে যেমন করে আমি ডুয়ে মার্গুলি সিচুয়েশন থেকে দেখিয়েছিলাম যে কোনো একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে একটা কম্পোনেন্ট আইডিয়ালি বিহেভ করলে অন্যটা আইডিয়ালি বিহেভ করবে, একজনের পজিটিভ ডেভিয়েশন হলে অন্যজনের পজিটিভ ডেভিয়েশন হবে, একজনের নেগেটিভ ডেভিয়েশন হলে আরেকজনের নেগেটিভ ডেভিয়েশন হবে, সেটা আমি জাস্ট আগের দিন বলেছিলাম। হ্যাঁ, এখানেও তুমি এই একই রকম জিনিস দেখতে পাবে যে মানে যেটা সলভেন্টের জন্য যদি রাউস ল ওবের হয় তাহলে সলিউটের জন্য কিন্তু হেনরিজ লটা ওবের হবে। মানে এখানে সেইটাই আমি একটুখানি দেখাতে চাইছি ডুয়ে মার্গুলি সিচুয়েশনকে কাজে লাগিয়ে। তাহলে এখানে নেক্সট যে জিনিসটা আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে এই যে রাউস ল of solvent and Henry's law for the solute. দেখ, আচ্ছা তুমি প্রথমে আহ, এইভাবে ভাবো যে যখন কোনো একটা গ্যাস একটা লিকুইডে ডিজলভ হচ্ছে, তাকে সলিউশনটা তৈরি হলো, সেখানে কি আছে, সলভেন্ট আছে এবং সলিউট আছে। সলভেন্টে যেখানে লিকুইড আর সলিউটটা হচ্ছে তোমার ভেপার। হ্যাঁ, তো তার ক্ষেত্রে তোমার হেনরিজ ল যদি ওবেড হয় তাহলে যে যে তোমার ওই মানে এর যে প্রেসারটা মানে তোমার মানে সলিড মানে গ্যাসের যে করসপন্ডিং প্রেসারটা সেটা তুমি তার ভেপার প্রেসার বলতে পারো আর কি। ভেপার প্রেসারটা এই পিটা সেটা হচ্ছে kh ইন্টু x2 এই রিলেশনটাকে ওবে করছে, তাই তো? তাহলে এটা কথা হচ্ছে যে ধর আমি শুরুটা করছি এইরকম ভাবে যে কনসিডার এ বাইনারি সিস্টেম where solvent is in liquid phase, solvent is in liquid state, rather phase না বলে is in liquid state when it is pure, যখন এটা এক মানে পিওর অবস্থায় থাকে সে বেসিক্যালি লিকুইড হয়। আর সলিউশন যখন মিশে গেল সবাই তো লিকুইড ফেজেই চলে গেছে when it is pure and solute is in gaseous state, ভেপার স্টেট বললে ভুল হবে, is in gaseous state when it is pure। এইটা এবারে the solute obeys Henry's law, that is তোমার এই যে প্রেসারটা ভেপার ফেজের প্রেসারটা পিটুটাকে তুমি লিখছো কি, পিটুটাকে লিখতে হচ্ছে তোমার kh x2, যেখানে
P2 তুমি ভাবতে পারো, হ্যাঁ, যে ভেপার প্রেশার অফ দ্য সলিড। সলিড আর এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড। আমি এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, তার মানে সলিউটটা হেনরিজ ল ওবে করছে, মানে এখানে পরিষ্কার হচ্ছে সলিউটটা হেনরিজ ল ওবে করছে, ঠিক আছে? এখানে তাহলে এক কাজ করা যাক, এবার আমি ডুয়ে মার্গুলিস ইকুয়েশনটাকে কাজে লাগাবো। কি একদম আসছে বলো তো বারবার করে? কি? দেখো, এবার ডুয়ে মার্গুলিস ইকুয়েশন জাস্ট আগের দিনই কাজে লাগিয়েছি। তার জন্য কি করতে হয়, ওই ডি এল এন পি ওয়ান বাই ডি এল এন এক্স ওয়ান ইকুয়াল টু ডি এল এন পি টু বাই ডি এল এন এক্স টু, এরকম তো। তো সেই মতো করে তুমি এটা এক কাজ করো, এল এন পি টু যদি তুমি এখান থেকে নাও, তাহলে কত হচ্ছে এল এন কে এইচ প্লাস এল এন এক্স টু, এটা। তো সেখান থেকে যদি ডি এল এন পি টু বাই ডি এল এন এক্স টু করো, সেটা কত হয়ে যাবে না, সেটা কাছে কিন্তু ওয়ান হয়ে গেল। এটা ডি এল এন পি টু বাই ডি এল এন এক্স টু, সেটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান, এটা। আচ্ছা, এবারে ফ্রম ডুয়ে মার্গুলিস ইকুয়েশন, আচ্ছা এখানে আমি এই যে লগের ভেতরটা ইউনিলেস হবে বলে পি বাই পি জির যে ভাগ ডাক করা, এগুলো আলাদা করে করছি না, হ্যাঁ? এটা তাহলে ফ্রম ডুয়ে মার্গুলিস, ওটা তো ইউনিট, মানে ওর ভ্যালুটা অ্যাকচুয়ালি তো ওয়ান হয়ে যাবে, ওয়ান বার হয়ে যাবে, সেখানে ওটাকে আর আলাদা করে ধরছি না। তো ফ্রম ডুয়ে মার্গুলিস ইকুয়েশন, দেখো ডি এল এন পি টু বাই ডি এল এন এক্স টু, সেটা কত হয় না, ডি এল এন পি ওয়ান, একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে ডি এল এন পি ওয়ান বাই ডি এল এন এক্স ওয়ান হয়, ডি এল এন এক্স ওয়ান হয়, ডি এল এন এক্স ওয়ান হয়। এবং এটা আমি অলরেডি পেলাম কত, ডিএলএন পিটি বা ডিএলএন এক্স টু ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এক কাজ করো, তুমি ডিএলএন পি টুটাকে লিখে দাও ডিএলএন এক্স টু, ডিএলএন পি টু বলছে, ডিএলএন পি ওয়ানটাকে লিখে ফেলো ডিএলএন এক্স ওয়ান। এবার এটাকে তুমি ইন্টিগ্রেট করো, এটাকে ইন্টিগ্রেট করো। আর ইন্টিগ্রেট করবে কিরকম ভাবে, এই ইন্টিগ্রেট করো, এই ইন্টিগ্রেট করো। হুম। আচ্ছা দেখো, যে যখন তোমার এক্স ওয়ানটা ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ পিওর সলভেন্ট, তখন তার করসপন্ডিং যে ভেপার প্রেশারটা পি ওয়ান তোমায় লিখতে হবে কত, পি ওয়ান স্টার। আর যখন সলভেন্টের মোল ফ্র্যাকশনটা এক্স ওয়ান, তখন ভেপার প্রেশারটা অ্যাজ ইউজুয়াল তুমি লিখবে হচ্ছে পি ওয়ান, এইটা। সেখান থেকে দেখো এল এন পি ওয়ান বাই পি ওয়ান স্টার, এটা হয়ে যাচ্ছে তোমার এল এন এক্স ওয়ান, বা এখান থেকে দেখো তুমি যদি দুই থেকে লগটাকে সরিয়ে দাও, হ্যাঁ, পরে এখান থেকে পেয়ে যাচ্ছে পি ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান স্টার, এইটা পেয়ে গেলে। আর এই যে সলভেন্টটা তার ভেপার প্রেশার, সেটাকে এক্স ওয়ান ইন্টু পি ওয়ান স্টার হবে, সেটা বেসিক্যালি রাউস ল। তার মানে কি, দিস ইজ দ্য রাউস ল ফর সলভেন্ট। তার মানে আমি কি দেখালাম, যে কোনো একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে যদি, মানে বাইনারি সলিউশন মানে এখানে বাইনারি, মানে এখানে হেনরিজ ল নিয়ে কথাবার্তা হচ্ছে, মানেই হচ্ছে তোমার এই দুটোই লিকুইড হওয়া চলবে না, একটা লিকুইড একটা গ্যাস, মানে পিওর অবস্থায় যখন তারা থাকে, একজন হচ্ছে সলিউটটা হচ্ছে গ্যাস ফেজে থাকে, আর সলভেন্টটা হচ্ছে তোমার লিকুইড ফেজে থাকে, সেই ধরনের সিচুয়েশন। কিন্তু সলিউশনটা অ্যাকচুয়ালি বাইনারি সলিউশন। বাইনারি সলিউশনটা লিকুইড লিকুইডে মেশালে বাইনারি হতে পারে, সলিড লিকুইডে মেশালে বাইনারি হতে পারে, গ্যাস লিকুইডে মেশালে বাইনারি হতে পারে। এখানে কিন্তু গ্যাস লিকুইডে মেশানো আছে, সেই রেসপেক্টে বাইনারি। তাহলে এই টাইপের বাইনারি সলিউশনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে যদি সলিউটটা তোমার হেনরিজ ল ওবে করে, তাহলে সলভেন্টটা রাউসটা ওবে করবে, এন্ড ভাইস ভার্সা। উল্টো দিয়েও তুমি করতে পারতে, তুমি প্রথমে কিন্তু ধরে নিতে যে সলভেন্টটা রাউসটা ওবে করছে, তাহলে পি ওয়ান সমান এক্স ওয়ান পি ওয়ান স্টার দিয়ে স্টার্ট করতে তুমি। সেখান থেকে ডিএলএন পি ওয়ান বাই ডিএলএন এক্স ওয়ান ইকাল টু ওয়ান হয়ে যেত। ডুয়ে মার্গুলিস ইকুয়েশন থেকে ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু ইকাল টু ডিএলএন পি ওয়ান বাই ডিএলএন এক্স ওয়ান ইকাল টু ওয়ান হতো। সেখান থেকে তুমি ব্যাক করে ওই পি টু ইকাল টু কে এইচ ইন্টু এক্স টু পেয়ে গেতে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা মাথায় রাখবে, যে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে যদি সলভেন্টটা তোমার
রাউস ল বের করে তাহলে সলিউটটা হেনরিস ল ওবে করবে আর সো অন। একটা কথা হচ্ছে যেটা দাঁড়ালো ইফ সলিউট ওবেজ হেনরিস ল দেন solvent must obey Rao's law. এটা বুঝতে পেরে তো? হ্যাঁ স্যার, আগের দিনটা একটু দেখা। হ্যাঁ, দেখো হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার নাস ডিস্ট্রিবিউশন ল, সেইটাকে এবার আমরা এখনই করে নিতে চাইছি। ঠিক আছে, নাস ডিস্ট্রিবিউশন ল। এবার নাস ডিস্ট্রিবিউশন ল থেকে তোমার এই হেনরিস ল তার একটা কানেকশনও আমরা পরে বের করব। নেক্সট যেটা চলে আসছে সেটা হচ্ছে নাস ডিস্ট্রিবিউশন ল। সেখান থেকে তোমার পার্টিশন কোএফিসিয়েন্টের কনসেপ্টটা তোমার বেরিয়ে আসবে। আচ্ছা, নাস ডিস্ট্রিবিউশন ল এইটা আসলে যেটা তোমরা এর প্র্যাকটিক্যালটা অলরেডি হয়তো করে ফেলেছো। তাহলে যে প্র্যাকটিক্যালটা তোমাদের মানে নাস ডিস্ট্রিবিউশন ল সংক্রান্ত দুটো প্র্যাকটিক্যাল তোমাদের সিলেবাসে আছে, তবে অর্ডিনারি যে প্র্যাকটিক্যালটা তোমাদের সিলেবাসে থাকে সেটা হচ্ছে এরকম। ধরো কোন একটা কন্টেনার নিয়েছো, মানে বেসিক্যালি আমি স্টপার বোতল একটা নিই, সেখানে কি করেছি না কার্বন টেট্রাক্লোরাইড দিয়েছি। কার্বন টেট্রাক্লোরাইড না দিয়ে হয়তো ক্লোরোফর্ম তুমি দিয়ে থাকতে পারো, যাকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম দেওয়া হয়েছে, আর জল দেওয়া হয়েছে, আর সেখানে আয়োডিন দেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে যে ঝাঁকানো হচ্ছে। তাহলে নিচে হচ্ছে একটা অর্গানিক লেয়ার, অর্গানিক লেয়ার, এটা হচ্ছে অ্যাকোয়াস লেয়ার। এটা এবার এইখানে তুমি মিশিয়েছো একটা কমন সলিউট আর কি। হ্যাঁ, এখানে কোন একটা তার সঙ্গে একটা কোন একটা সলিউট জাস্ট অ্যাড করা থেকে সলিউটটা এখানেও থাকতে পারে, এখানেও তোমার থাকতে পারে। হ্যাঁ, যে যে এক্সাম্পলটা তুমি এখানে নিয়েছিলে সেটা হচ্ছে তুমি অর্গানিক লেয়ার হিসেবে, অর্গানিক লেয়ার হিসেবে তুমি CCl4 নিচ্ছ অথবা CaCl3 নিচ্ছ, আর অ্যাকোয়াস লেয়ার হিসেবে, অ্যাকোয়াস লেয়ার হিসেবে তুমি মূলত হচ্ছে মানে অ্যাকোয়াস লেয়ার মানে তুমি জলকে নিচ্ছ আর কি। এটা তাহলে এই যে অর্গানিক লেয়ার এবং অ্যাকোয়াস লেয়ার এই দুটোকে নেওয়া হয়েছে, এখানে একটা কমন সলিউট অ্যাড করা হচ্ছে। আর কমন সলিড তোমরা যেটা নাও সেটা আয়োডিন। তাহলে আমরা কি করি, একটা স্টপার কন্টেনারে, স্টপার বোতলে তোমার একটা মেজার অ্যামাউন্টের অর্গানিক নেওয়া লেয়ার নেওয়া হলো, মানে CCl4 নেওয়া হলো, কিছুটা হচ্ছে তোমার জল নেওয়া হলো। হ্যাঁ, নিয়ে তাতে আয়োডিন দেওয়ার পরে এটাকে তুমি ঝাঁকাচ্ছ, মানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে তুমি ঝাঁকালে, ঝাঁকানোর পরে তাকে থিতিয়ে যেতে দিলে। আর থিতিয়ে দেওয়ার পরে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে যে আয়োডিনের কনসেন্ট্রেশনটা ইন অ্যাকোয়াস লেয়ার এবং আয়োডিনের কনসেন্ট্রেশন অর্গানিক লেয়ার, এই রেশিওটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই যে রেশিওটা কনস্ট্যান্ট হয়ে গেল, সেই যে কনস্ট্যান্টটা সেটাকে বলা হচ্ছে তোমার পার্টিশন কোএফিসিয়েন্ট অর্থাৎ ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে কনসিডার টু ইমমিসিবল লিকুইড, আচ্ছা যে লিকুইডগুলো এখানে কনসিডার করো তার ক্ষেত্রে ইমমিসিবল, হ্যাঁ এটা মাথায় রাখবে। কনসিডার টু ইমমিসিবল লিকুইড মানে CCl4 জল মেশে না বা CaCl3 জল মেশে না। এবারে খুব অল্প একটা পরিমাণ মিশে টিশে গেল, সেগুলো এখন ফর দ্য টাইম অ্যাভয়েড করো। তুমি ধরে নাও যে CCl4 এর জল একদমই তারা মেশে না। কনসিডার টু ইমমিসিবল লিকুইড and a solute which is soluble in both the solvent, both the liquid which is and a solute which is soluble in
বোথ দ্য লিকুইড, এইটা। যেমন আমি এক্সাম্পল হিসেবে আয়োডিন হচ্ছে কমন সলিউট, যেটা জলে থেকে ডিজলভ করে, CCl4ও ডিজলভ করে, কিন্তু জল আর CCl4 তারা ইমমিসিবল। এবারে যখন এই সিস্টেমটা অনেকক্ষণ ধরে ঝাঁকানো হবে, when this system is shaken for a long time, then an equilibrium will be established. অনেকক্ষণ করে তুমি ঝাঁকাবে, তখন কাছে একটা ইকুইলিব্রিয়াম তোমার এসে যাবে, ঠিক আছে? এবারে এটা দেখা যায়, ইট ইজ অবজার্ভ দ্যাট at a particular temperature, concentration of the solute, concentration of the solute in ratio, ratio of concentrations of the solute in organic layer to the aqueous layer becomes constant. You know, at a particular temperature, ratio of concentration of the solute in organic layer and the ratio of concentration of the solute in organic layer to the aqueous layer becomes constant. That of the liquid, to that of the aqueous layer so that of the aqueous layer is a constant, ঠিক আছে? This law is known as Nash distribution law. And the constant ratio, যেটা constant ratio is called the distribution coefficient or the participant coefficient. Distribution coefficient or the distribution coefficient or the participant coefficient. দেখো এটা ভালো করে এ করো, যে আমি একটু মানে ডেসক্রাইবটা করে প্র্যাকটিক্যালটা করেছে বলে তার রেসপেক্ট আমি পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারবে আর কি। যে CCl4 নেওয়া হচ্ছে, জল হচ্ছে, আয়োডিন নেওয়া হয়েছে, নিয়ে তুমি বেশ অনেকক্ষণ ধরে 40-50 মিনিট ধরে ঝাঁকাচ্ছ, ঝাঁকিয়ে যাওয়ার পর থিতিয়ে যেতে যাওয়ার সুযোগ দিচ্ছ, করার পর তুমি এটা দেখতে পাবে যে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখো, তাহলে যে রেশিও অফ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন অর্গানিক লেয়ার টু দ্যাট অফ দ্য অ্যাকোয়াস লেয়ার বিকামস কনস্ট্যান্ট। এই লটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন সরি নাশ ডিস্ট্রিবিউশন ল, এবং এই যে কনস্ট্যান্ট রেশিওটা তুমি নিলে সেটাকে বলা হবে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা পার্টিশন কোএফিসিয়েন্ট। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এই পার্টিকুলার স্পেসিফিক এক্সাম্পল এখন বলবো না, যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন ধরে না অর্গানিক লেয়ারে, এটা concentration of the ব্র্যাকেটে লিখি সলিউট, সাপেক্ষে লিখি অর্গানিক লেয়ারে, বাই concentration of the same solute অ্যাকোয়াস লেয়ারে। এই রেশিওটা একটা কনস্ট্যান্ট, কেডি বলা হচ্ছে, ঠিক আছে? আর এই যে কেডিটা, এটাই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট অর্থাৎ পার্টিশন কোএফিসিয়েন্ট। মানে এখানে হচ্ছে কেডিটাই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট অর্থাৎ পার্টিশন কোএফিসিয়েন্ট।
পার্টিশন কোএফিসিয়েন্ট। তাহলে এইটা হচ্ছে নাস ডিস্ট্রিবিউশন ল। তাহলে নাস ডিস্ট্রিবিউশন ল যেটা বলছে সেটা হচ্ছে যে যে একটা কমন সলিউট নেব, দুটো ইমমিসিবল লিকুইড আছে, তাদের মধ্যে একটা ডিস্ট্রিবিউট করার সুযোগ দেবে। যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাবে, ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পরে দেখবে আর কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে না, তখন ওই যে সলিউটটার কনসেন্ট্রেশন অর্গানিক লেয়ার আর সলিউটটার কনসেন্ট্রেশন অ্যাকোয়াস লেয়ার, সেই রেশিওটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে। আর এবারে এই লটার আমি ডেরিভেশন করছি, এটা তোমার ডেরিভেশন করা যাবে। থার্মোডাইনামিক ডেরিভেশন। দেখো এই সবসময় না এই আমাদের ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছে, সবটাই আমরা কেমিক্যাল পোটেনশিয়ালের ফর্মে পুরো ব্যাপারটাকে করি। তাহলে আমার দুটো ফেজ আছে, আলফা ফেজ এবং বিটা ফেজ ধরে নাও, মানে যেটাকে আমি ওই অর্গানিক লেয়ার এবং অ্যাকোয়াস লেয়ার বলছিলাম, সেটাকে তুমি আলফা ফেজ এবং বিটা ফেজ ভেবে নাও। এখানে একটা কমন সলিউট আছে, সেটা ধরে নাও আইএইচ স্পিসিস বা এরকম একটা নাম দিচ্ছি। যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে, যখন যে পিসিস গুলো দুটোতেই কমন, তাদের কেমিক্যাল পোটেনশিয়াল দু জায়গায় হচ্ছে তোমার বেসিক্যালি সমান হয়ে যাবে। এইটা তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে ধরো একটা ইকুইলিব্রিয়াম আসছে সলিউট ইন ধরো না আলফা ফেজ, আর এখানে হচ্ছে সলিউট ইন বিটা ফেজ, তাদের মধ্যে অ্যাকচুয়ালি তোমার ইকুইলিব্রিয়ামটা আসছে। মানে যেভাবে আমি ডেসক্রাইব করেছি পুরো ব্যাপারটা, তাতে হচ্ছে সলিউট ইন আলফা ফেজ এবং সলিউট ইন বিটা ফেজ, তাদের মধ্যে অ্যাকচুয়ালি তোমার ইকুইলিব্রিয়ামটা আসছে। মানে এখানে যেমন আয়োডিন ইন CCl4, আয়োডিন ইন ওয়াটার, তাদের মধ্যে তোমার ইকুইলিব্রিয়ামটা আসছে। এবারে অ্যাট ইকুইলিব্রিয়ামের থার্মোডাইনামিক ক্রাইটেরিয়াটা কি হবে? অ্যাট ইকুইলিব্রিয়াম কেমিক্যাল পোটেনশিয়াল কার, কেমিক্যাল পোটেনশিয়াল ধরে নাও অফ তোমার মানে এইভাবে লিখছি, ধরো আইএথ পিসিস একটা বেসিক্যালি সলিউট আর কি, আলফা ফেজে কোনো একটা গিভেন টেম্পারেচার এবং প্রেসারে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সেম সলিউট বিটা ফেজে ওই টেম্পারেচার এবং প্রেসারে তারা বেসিক্যালি তোমার সমান হবে। এইটা এইটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া। এটা আমি আর আলাদা করে নতুন করে লিখছি না, এই জিনিস প্রচুর ব্যবহার করেছো তুমি। ব্যবহার করেছো মানে যখন এলিভেশন বয়লিং পয়েন্ট, ডিপ প্রেশার ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার ইত্যাদি ইত্যাদি করেছো, তখন তোমার জাস্ট ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করা মানে কেমিক্যাল পোটেনশিয়ালটা সমান হবে। এবার কেমিক্যাল পোটেনশিয়াল কার সমান হবে? হ্যাঁ, এখানে তো তোমার দুটো যে লেয়ার কনসিডার করছো, হ্যাঁ, বা দুটো ফেজ যেটা কনসিডার করছো তুমি, দুটো ফেজে যে জিনিসটা কমন সেটা কারা কমন? তোমার বেসিক্যালি সলিউটটা কমন। তাহলে সলিউটের কেমিক্যাল পোটেনশিয়াল আলফা ফেজে আর সলিউটের কেমিক্যাল পোটেনশিয়াল বিটা ফেজে, এই দুটো তোমার করসপন্ডিংলি সমান হবে। আর এখানে একটা জিনিস বলি, এই যে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারটা এখানে বলাটা ঠিক হবে না, কারণ এক্ষেত্রে তোমার যেহেতু মানে ভেপার টেপার কিছু নেই, প্রেসারটা ইম্পর্টেন্ট না, তার বদলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট। এটা অ্যাক্টিভিটি অফ কাজ না, অ্যাক্টিভিটিটা হচ্ছে অফ দ্য সলিউট কোথায় না আলফা ফেজে, আর এখানে অ্যাক্টিভিটিটা কার অফ দ্য সলিউট কোথায় না তো করসপন্ডিং বিটা ফেজ। এইটা এইটা অ্যাকচুয়ালি তোমার সমান হবে। এইভাবে লেখা ভালো, মানে গ্যাস যেখানে ইনভলভ থাকে তখন কেমিক্যাল পোটেনশিয়াল ইন টার্মস অফ প্রেসার লিখতে হয় বলে তখন তুমি টেম্পারেচার এবং প্রেসার তার ফাংশন হিসেবে লেখো। কিন্তু এখানে যেহেতু আলটিমেটলি তোমার দুটোই সলিউশন লিকুইড ফেজে আছে আর কি, তখন তোমার ওই প্রেসারটাকে না লিখে তাদের অ্যাক্টিভ মাস আমি লিখে নিলাম। এইটা এই হচ্ছে তোমার প্রথম ক্রাইটেরিয়া। আর এবারে তুমি দেখো যে আমরা যেটা জানি, আর এখানে বলে নিই, যেখানে এআই আলফা অ্যান্ড এআই বিটা, এখন আমি অ্যাক্টিভিটি বলছি, পরে এগুলো কনসেন্ট্রেশনটা আমি রিপ্লেস করে দেবো। বাট এআই আলফা অ্যান্ড এআই বিটা আর দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ith component, মানে বেসিক্যালি সলিউট আর কি, that is solute in alpha phase and beta phase respectively, in alpha phase and beta phase respectively. তাহলে এবারে দেখো এটাকে তুমি লিখতে পারো যে মিউ আইটা হচ্ছে তোমার, মানে এটা এক লাইন লিখে দিব। তবে আমরা কি জানি,
কেমিক্যাল পোটেনশিয়ালটা আমরা থার্ড সেমিস্টারে খুব ভালো করে ইন্ট্রোডিউস করেছিলাম সমস্ত পিসিসির ক্ষেত্রে কেমন করে কেমিক্যাল পোটেনশিয়াল লিখতে হয়। তাহলে উই নো মিউ আইটা হচ্ছে তোমার মিউ আই 0 প্লাস RT ln AI, মিউ আই ইকুয়াল টু মিউ আই 0 প্লাস RT ln AI, ঠিক আছে? এইটা মানে এটা তো জানো যে এক্সপেরিমেন্টাল কন্ডিশনে কেমিক্যাল পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড সেটে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln AI, এই যেখানে অ্যাক্টিভিটি, এইটা তুমি এখানে কাজে লাগাও। তাহলে ইন আওয়ার কেস তাহলে কি হলো, এই বাঁদিকে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা এই স্ট্যান্ডার্ড সেটে কেমিক্যাল পোটেনশিয়াল তুমি লিখলে এবং সেটা কার জন্য না আলফা ফেজের জন্য প্লাস RT ln activity of the ith component in the alpha phase, আর ডান দিকটা হচ্ছে ith physical chemical potential আর স্ট্যান্ডার্ড স্টেটে বিটা ফেজের জন্য প্লাস RT ln activity of the solute in the beta phase, এই দুটো সমান হলো। এবার আমি কি করছি না এই 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 RT containing টার্মগুলোকে একদিকে নিয়ে চলে এসেছি, তাহলে RT ln activity of the solute in alpha phase by activity of the solute in beta phase, এই যে রেশিওটা এটা কত হচ্ছে মিউ আই স্ট্যান্ডার্ড সেটে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য বিটা ফেজে মাইনাস মিউ আই স্ট্যান্ডার্ড সেটে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য আলফা ফেজ, এই ডিফারেন্সটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে এটা। তাহলে এবারে এই যে জিনিসটা এই জিনিসটা দেখো স্ট্যান্ডার্ড স্টেটে বিটা ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল মাইনাস আলফা ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল, সেটাকে তুমি জাস্ট ডেল্টা G0 এরকম একটা নাম দাও। মানে এটা হচ্ছে যে আলফা ফেজ থেকে বিটা ফেজে গেলে তার জন্য গিবস এনার্জির যে স্ট্যান্ডার্ড স্টেটে গিবস এনার্জির যে চেঞ্জটা হচ্ছে সেটাকে আমি জাস্ট ডেল্টা G0টাকে লিখছি আর কি। মানে যেখানে তোমার ডেল্টা G0টা হচ্ছে তুমি জাস্ট এইভাবে ভাবতে পারো যে চেঞ্জ ইন গিবস এনার্জি আর স্ট্যান্ডার্ড স্টেট, চেঞ্জ ইন giving energy for the process at standard state. প্রসেসটা মানে যেভাবে আমি লিখেছি, ধরে নাও আলফা ফেজ থেকে অর্গানিক হয় আর জলটা যদি তোমার অ্যাকোয়াস মানে অ্যাকোয়াস লেয়ারে মানে এতে আমি আলফা ফেজটা হচ্ছে তোমার অর্গানিক লেয়ার আর বিটা ফেজটা যদি অ্যাকোয়াস লেয়ার হয়, তাহলে ধরে নাও আয়োডিনটাকে তুমি প্রথমে অর্গানিক লেয়ারে দিয়ে রেখেছিলে, ঠিক আছে? তাহলে এবারে সেই আয়োডিনটা যখন তুমি ঝাঁকাবে সেই আয়োডিনটা অর্গানিক লেয়ার থেকে অ্যাকোয়াস লেয়ারে যাবে, তাহলে এই যে যাওয়া যে প্রসেসটা সেই প্রসেসটার কথা বলছি। তার জন্য স্ট্যান্ডার্ড সেটে গিবস এনার্জি চেঞ্জ ধরে নিলাম তোমার ডেল্টা G0, এই এখান থেকে কি হচ্ছে দেখো, তুমি জাস্ট ln activity of the solute in alpha phase by activity of solute in the beta phase, এই যে এইটা হয়ে গেল কত ডেল্টা G0 বাই RT ধরো তুমি লিখলে এটা, হ্যাঁ? তাহলে এখান থেকে তুমি ধরো লিখলে তুমি AI আলফা বাই AI বিটা, সেটাকে তুমি জাস্ট লিখতে পারো e টু দি পাওয়ার ডেল্টা G0 বাই RT, এইরকম ভাবে হলো। এই যে তুমি এলএনটাকে সরিয়ে দিচ্ছ বলে এটা e টু দি পাওয়ার হয়ে গেল। আচ্ছা, কেউ যদি এরকম ভাবে চায় অর ধরে নাও AI এইটা এইভাবেও লিখতে পারো, ওটা একটা কনস্ট্যান্ট, অথবা এটা এইভাবেও লিখতে পারো। আমি একটু এইরকম ভাবে লিখছি AI বিটা বাই AI আলফা, এইরকম ভাবে লিখতে একটা সুবিধা হবে e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা G0 বাই RT, এইরকম ভাবে লিখতে পারলে এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো দেখতে হবে। এইটাকে তুমি ধরো কেডি নাম দিলে, মানে আগেরটাকেও কেডি বলতে পারতে। আসলে একটা কনভেনশন আছে, কেডিটাকে লোকে নর্মালি চাইবে যে একের থেকে বেশি করতে আর কি। তাহলে একের থেকে বেশি করার জন্য হ্যাঁ তুমি মানে যেটা হচ্ছে যে এই AI আলফা বাই AI বিটাটা একের থেকে বেশি হচ্ছে নাকি AI বিটা বাই AI আলফাটা একের থেকে বেশি হচ্ছে, সেটাকে দেখে সেটাকে তুমি কেডি গ্যাস বলবে। মানে আগেরটাও যদি কেডি বলতে কোথাও কোনো ভুল হতো না। আর ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা G0 বাই RT যদি কনস্ট্যান্ট থাকে, ই টু দি পাওয়ার ডেল্টা G0 বাই মানে প্লাস ডেল্টা G0 বাই RT ও তোমার কনস্ট্যান্ট থাকবে। এবার ডেল্টা G0 এর অ্যাবসলিউট ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ তুমি জানো না, দুটো একই ব্যাপার। আর তুমি আগেরটাতেও কিন্তু কেডি লিখে ফেলতে পারতে, কিন্তু আমি পরেরটাতে কেডি লিখলাম, তার কারণটা হচ্ছে এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো দেখতে লাগবে সেইটা, ঠিক আছে? তার মানে দেখো পরিষ্কার এই যে এটা লিখলে তুমি মানে
এআই বিটা বাই এআই আলফা, মানে বিটা ফেজে যে সলিউটটা তার অ্যাক্টিভিটি বাই আলফা ফেজে যে সলিউটটা তার যে অ্যাক্টিভিটি যে রেশিওটা একটা কনস্ট্যান্ট রেশিও মেনটেন করছে কোনো একটা গিভেন টেম্পারেচার যে কেডি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা পার্টিশন কোএফিসিয়েন্ট। এবং এই যে লটা সেটা হচ্ছে নাচ ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা, এবারে এইটা নাচ ডিস্ট্রিবিউশন ল বলার আগে জাস্ট যেটা করে, যেটা আমি নাচ ডিস্ট্রিবিউশন যখন লিখেছি সেটা অ্যাক্টিভিটির টার্মসে না লিখে কনসেন্ট্রেশনের টার্মসে লিখেছি, তো সেখান থেকে কনসেন্ট্রেশন টার্মসে করে দেওয়া যায়। ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, তুমি এই যে বিটা ফেজের অ্যাক্টিভিটিকে লিখতে পারো বিটা ফেজের কনসেন্ট্রেশন বাই একটা স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট C0, অ্যান্ড আলফা ফেজের অ্যাক্টিভিটিকে লিখতে পারো কনসেন্ট্রেশন ফর দ্য আলফা ফেজ বাই C0। এটা এটা লিখতে পারো। দেন তুমি কি লিখতে পারবে? দেন above equation can be written দেখো concentration of the solute in the beta phase by concentration of the solute in the alpha phase, এই যে রেশিওটা সেটা তোমার অ্যাকচুয়ালি কেডি হয়ে গেল। এইটা হচ্ছে তোমার চেনা ফর্ম অফ দ্য নাচ ডিস্ট্রিবিউশন ল। আগেরটাকেও তুমি নাচ ডিস্ট্রিবিউশন ল লিখে দিতে পারতে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিটা তোমার ঝামেলার ব্যাপার। যখন ওটা বেশ ডাইলিউট সলিউশন হয়ে যাবে বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়ে যাবে, তখন অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশনটা আমি রিপ্লেস করে দিলে এখানে C0, দেখো অ্যাক্টিভিটি ইউনিটলেস কোয়ান্টিটি, কনসেন্ট্রেশন একটা ইউনিট থাকতে পারে, সেই জন্য এটাকে C0 দিয়ে ভাগ হবে। এখানে C0 তো স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, তাহলে ইউজুয়ালি 1 মোল পার লিটার তুমি লেখো, একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটা ইউজুয়ালি হচ্ছে তোমার 1 মোল পার লিটার। 1 পার মোল, এখানে 1 মোল পার লিটার আমরা বলে দিই, 1 মোল পার লিটার কিন্তু তখনই লিখবে যখন উপরের কনসেন্ট্রেশন গুলো মোল পার লিটার ইউনিটে লিখবে আর এটা। এটা হয়ে গেল। দিস ইজ দ্য নাচ ডিস্ট্রিবিউশন ল। এটা নাচ ডিস্ট্রিবিউশন ল। আর কেডিটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট অর্থাৎ পার্টিশন কোএফিসিয়েন্ট। তাহলে দেখো ডেরিভেশনটা বুঝতে পেরেছো তো? কোথাও কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, দেখো এবারে দেখো যে মানে যে কেডি ইজ ভেরি সিমিলার টু অ্যান equilibrium constant. KD is very similar to an equilibrium constant. এটা when temperature is constant, then for a particular solute and solvent KD has a constant value. যেমন ফর এক্সাম্পল দেখবে মোটামুটি রুম টেম্পারেচারের কাছে যখন আয়োডিনের ডিস্ট্রিবিউশনটা তুমি CCl4 এবং জলে দেখো, সেটা 80 থেকে 85 মতো একটা হয়। আবার যদি এটা তুমি না নিয়ে মানে ক্লোরোফর্ম মানে কার্বন টেট্রাক্লোরাইড না নিয়ে তুমি ক্লোরোফর্ম নিতে, সেটা ওই 120 থেকে 125 মতো। ল্যাবরেটরিতে তোমার যখন টাইট্রেশন গুলো করেছো তখন তুমি নিশ্চয়ই দেখেছো এটা, যে CCl4 যদি তোমাকে ব্যবহার করতে দেয়, তাহলে CCl4 এবং জলেতে আয়োডিনের ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট তুমি বের করতে 80 থেকে 85 এর মধ্যে রেজাল্ট বেরোবে। হ্যাঁ, যদি ক্লোরোফর্ম আর জল সেখানে আয়োডিনের ডিস্ট্রিবিউশনটাকে দেখো, সেটা তোমার ওই 120 থেকে 25 এরকম একটা ভ্যালু বেরোবে, এগুলো তুমি দেখতে পাবে। এটা যে মাথায় রাখবে। আচ্ছা, এবারে এই যে ডিস্ট্রিবিউশন লটা, এই ডিস্ট্রিবিউশন ল এর একটা লিমিটেশন আছে, যে তুমি যেটা দেখবে যে এই নাচ ডিস্ট্রিবিউশন লটা ভ্যালিড হবে যখন
যে সলিউটটা তুমি কনসিডার করছো সলিউটটা দুটো ফেজেই কিন্তু একই মলিকুলার ফর্মে যেন এক্সিস্ট করে। যদি এমন হয় যে একটা ফেজে নরমালি রইলো, অন্য ফেজে তার ডিসোসিয়েশন হয়ে গেল, বা একটা ফেজে নরমালি রইলো, অন্য ফেজে তার অ্যাসোসিয়েশন হয়ে গেল, এরকম সিচুয়েশনে কিন্তু নাচ ডিস্ট্রিবিউশন লটা কিন্তু অ্যাজ ইট ইজ ভ্যালিড হবে না। এটা মাথায় রাখবে যে যে নাচ ডিস্ট্রিবিউশন ইজ ভ্যালিড when the solute is present in the same molecular form in both the phases. Both the phases. এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে দুটো সেম ফেজে, মানে ধরো তুমি আয়োডিনকে নিচ্ছ CCl4 এবং জলের মধ্যে, তাহলে আয়োডিনটা কিন্তু তার মলিকুলার ফর্মে I2 ফর্মই থাকছে। আর উল্টো দিকে যদি তুমি ধরো তুমি বেনজিন এবং জল নিয়েছো, সেখানে বেনজোইক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন দেখছো। বেনজিন এবং জলে যদি বেনজোইক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন দেখো, তাহলে দেখা যাচ্ছে বেনজিন মিডিয়ামে কিন্তু বেনজোইক অ্যাসিড ডাইমার হিসেবে থাকে, তখন কিন্তু নাচ ডিস্ট্রিবিউশন লটা অ্যাজ ইট ইজ ওবেড হবে না। তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইটা একটা জিনিস। আর একটা জিনিস এখানে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে দেখো আমি এখানে এই অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন ফর্মে জাস্ট লিখে নিয়েছি ভেরি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে। যেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি কোপিশিয়েন্ট একটা থাকা উচিত ছিল, কিন্তু অ্যাক্টিভিটি কোপিশিয়েন্টের ভ্যালু যে তুমি 1 ধরে নিয়েছো, তার মানে সলিউশনটাকে মোটামুটি ভাবে তুমি আইডিয়ালি ডাইলিউট ধরে নিয়েছো। দ্য সলিউশন দুটো সলিউশন শুড বি very dilute or ideally dilute such that we can assume that the activity coefficient of the solute in solution to be unique. তখনই তুমি অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশনটাকে লিখতে পারবে আর কি। তাহলে এখানে এই লিমিটেশনের ক্ষেত্রে বা তার ভ্যালিডিটির ক্ষেত্রে কিন্তু এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেম মলিকুলার ফর্মে এক্সিস্ট করতে এবং সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট হতে হবে। আর এবারে যদি তোমার এরকম সিচুয়েশন হতো যে মানে দুটোতে সেম মোলার ফর্মে এক্সিস্ট ধরো করছে না, ধরো কোন একটা পার্টিকুলার যেমন যেটা যে এক্সাম্পলটা দিলাম বেনজোইক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন তুমি বেনজিন এবং ওয়াটারে কনসিডার করছো, বেনজিক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন যখন বেনজিন এবং ওয়াটারে কনসিডার করছো, ওয়াটারে সে মোরালেস মনোমার ফর্মে এক্সিস্ট করে, কিন্তু বেনজিন মিডিয়ামে সে ডাইমার ফর্মে এক্সিস্ট করে, ডাইমার ফর্মে প্রেজেন্ট থাকবে, তাহলে তার করসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফর্মটা কেমন হবে? তাহলে সেটাকে তুমি লেখো নাচ ডিস্ট্রিবিউশন। আচ্ছা নাচ ডিস্ট্রিবিউশন বলছি, নাচ ডিস্ট্রিবিউশন ফর্মুলা when the solute forms a n mar, মানে ডাইমার না করে আমি সরাসরি n মার বলছি, n মার in one phase and remains in the monomeric form in other phase, and remains in the monomeric form in other. ঠিক আছে? দেখো ধরে নাও যে এই যে সলিউটটা তুমি কনসিডার করছো আবার আই স্পিসিসটা সে আলফা ফেজে এনমার তৈরি করে, বিটা ফেজে সে মনোমার ফর্মে থাকছে। ধরে নাও আমি বললাম যে লেট দ্য সলিউট, এখানে এ দিয়ে সেটাকে সিগনিফাই করা হচ্ছে, ইজ ইন এনমার ফর্ম
NMR form in alpha phase and monomeric form in বিটা phase। তোমার কি হচ্ছে, এটা হচ্ছে যে এটা হ্যাঁ তার মানে যেটা হচ্ছে তোমার আলফা ফেজে আর কি, আলফা ফেজে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে, যে যখন এন মার তৈরি করছে, ধরো এন মারটা সে আবার তো একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারে। ইকুইলিব্রিয়াম মেনটেন করলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ধরো মানে এ এন মানে এন মার ফর্মে যদি সে এক্সিস্ট করে হ্যাঁ আলফা ফেজে, তো সেই এ এনটা সে ডিসোসিয়েট করে ধরো এন এ তৈরি করছে, এটা আলফা ফেজে, এটা তোমার ধরো আলফা ফেজে, তাহলে এই ইকুইলিব্রিয়ামটা তোমার মেনটেন থাকছে। আর এবারে যদি আমি ধরে নিই যে আলফা ফেজের টোটাল কনসেন্ট্রেশন সেটা হচ্ছে তোমার ধরো সি এ বা কিছু এইটা, সেইটা এবারে যখন এই যে মানে যখন যেটা হচ্ছে যে আলফা ফেজে যখন সে এনমার ফর্মে এক্সিস্ট করছে, সে তার কিছুটা পোর্শন হয়তো ডিসোসিয়েট করে গেল। যদি এক্স পোর্শন ডিসোসিয়েট করে তাহলে 1 - x এখানে তৈরি হলে হচ্ছে কত এন এক্স ইন্টু সি এ। তা দেখো তাহলে আলফা ফেজে যেন আমি বলছি যে বেঞ্জিক অ্যাসিড বেঞ্জিনে পুরোটা ডাইমার ফর্মে আছে, যদি ডাইমার ফর্মে থাকলেও সে কিন্তু কিছুটা পোর্শন সেই ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য কিছুটা মনোমার ফর্মে থেকে যেতে পারে। হ্যাঁ, আমি দেখবো যে আলটিমেটলি হয়তো যেটা ওই এক্সটা হচ্ছে খুব 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 তোমার কম নেবে আর কি, পরে সেই অ্যাপ্রক্সিমেশনে দেখা যাবে, কিন্তু এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেন থাকছে। তাহলে আলফা ফেজে টোটাল কনসেন্ট্রেশন তাহলে আমি সিএ বলছি, সিএ ইন্টু 1 - x ইকুয়াল এন এক্স ইন্টু সি। তাহলে এইটা হচ্ছে ডিসোসিয়েশন। এই যে ডিসোসিয়েশনের যে করসপন্ডিং কনস্ট্যান্টটা, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা এখানে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ডিসোসিয়েশনটা তাহলে কি হবে, সেটা হচ্ছে এন এক্স সি হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, তার পাওয়ার হয়ে গেল তোমার এন ডিভাইডেড বাই, কারো মাইক্রোফোন অন আছে দেখো তো, কার মাইক্রোফোন অন আছে, সি এ ইন্টু 1 - x এটা। আর এবারে যেহেতু তোমার এক্সটা মাস লেস দেন 1 ধরে নেবো বললাম, তাহলে এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো এন এক্স সি এ টু দি পাওয়ার এন এন এক্স সি এ টু দি পাওয়ার এন বাই নিচে এক্সটাকে বাদ দিয়ে এটা সি এ হয়ে গেল। তার মানে এটা তোমার হয়ে যাচ্ছে তখন কত এন টু দি পাওয়ার এ এন এক্স টু দি পাওয়ার এন সি এ টু দি পাওয়ার এন -1। এটা হচ্ছে তোমার কে ডিসোসিয়েশনের ভ্যালুটা হচ্ছে। সেখান থেকে তুমি এক কাজ করো, এক্স এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তুমি বের করে নিচ্ছ, সেটা হচ্ছে কে ডিসোসিয়েশন বাই এন টু দি পাওয়ার এন সি এ টু দি পাওয়ার এন -1 হোল টু দি পাওয়ার 1/n টাইপের দেখতে হবে। এটা আমি লিখে রাখি। আচ্ছা, এবার আমার যেটা দরকার যে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বের করার জন্য বা নাচ ডিস্ট্রিবিউশন লটাকে অ্যাপ্লাই করার জন্য তোমার অ্যাকচুয়ালি আলফা এবং বিটা ফেজ দুটো ফেজেই মানে ফ্রি মনোমার কতটা আছে সেইটা অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে। তাহলে কনসেন্ট্রেশন অফ ফ্রি মনোমার ইন আলফা ফেজ কত হবে, কনসেন্ট্রেশন অফ ফ্রি মনোমার ইন আলফা ফেজ, সেইটা আমি সিম্বলিক্যালি নাম দিচ্ছি সিএ আলফা। এটা কত না এন এক্স ইন্টু সিএ, এটা এন এক্স ইন্টু সিএ। তাহলে এবারে এক্স এর জায়গায় বসিয়ে দাও এন কে ডিসোসিয়েশন বাই হচ্ছে এন টু দি পাওয়ার এন সি এ টু দি পাওয়ার এন -1 হোল টু দি পাওয়ার 1/n ইন্টু সি এ। এটা এখান থেকে এটা তুমি লিখতে পারছো, দেখো এই এন এন কেটে চলে যাবে, কেন এন টু দি পাওয়ার এন আর তার পাওয়ার 1/n কেটে চলে গেল। হ্যাঁ, পরে থাকছে কে ডিসোসিয়েশন, তার পাওয়ার একটা 1/n আছে। আর এখানে খেয়াল করে দেখো তোমার এই যে মানে সি এটাকে যদি তুমি দেখো, এইখানে একটা সি এ ছিল, হ্যাঁ, আর এখানে হচ্ছে সি এ টু দি পাওয়ার এন -1 আছে। হ্যাঁ, তা তুমি একটা কাজ করতে পারো, এখানে এখানে একটা ওই
একটা সিএ দিয়ে গুণ করে দিয়ে এখানে সিএটাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে এখানে সিএ টু দি পাওয়ার 1/n থাকে, তাই তো? মানে এটা কত হচ্ছে দেখুন, এটা সিএ আছে, তার সঙ্গে সি এর পাওয়ার 1 আছে, প্লাস তার সাথে যোগ হচ্ছে কত, যোগ না বিয়োগ হচ্ছে তোমার, মানে সি এর কনস্ট্যান্ট, সি এর পাওয়ারটা কত হবে, সি এর পাওয়ার দেখো উপরে আছে সি এর পাওয়ার 1, আর এখান থেকে বিয়োগ হবে কত না n-1/n-টা, তাহলে করলে দেখো তোমার কত হচ্ছে, এটা হচ্ছে সি এ তার পাওয়ার 1 - 1 প্লাস 1/n, তার মানে এইটা বেসিক্যালি সি এ তার পাওয়ার কিন্তু 1/n থাকছে, এইটা এইটা হলো না আলফা ফেজে টোটাল কনসেন্ট্রেশনটা ছিল, হ্যাঁ সি এটা হচ্ছে আলফা ফেজে টোটাল কনসেন্ট্রেশন যেটা, হ্যাঁ তার পাওয়ার হচ্ছে 1/n, এখানে একটু লিখে দেওয়া দরকার ছিল, এখানে কোথাও একটা মানে যেখানে তোমার ধরো এইটা লেখার সময় যেখানে সি এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ ইন মানে টোটাল কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ এ মানে এখানে বেসিক্যালি এন মার আর কনসেন্ট্রেশন অফ এন মার ইন আলফা ফেজ, হ্যাঁ এন মার ইন আলফা ফেজ, তাহলে এটা দাঁড়ালো সি এ টু দি পাওয়ার আলফা হচ্ছে কে ডিসোসিয়েশন টু দি পাওয়ার 1/n, সি টু দি পাওয়ার 1/n। আর এবার বিটা ফেজে সে মনোমারিক ফর্মে আছে, তাহলে এবারে কে ডিটা কি হবে, কে ডিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ মানে মনোমার আর কি, কনসেন্ট্রেশন অফ ফ্রি মনোমার ইন বিটা ফেজ বাই concentration of the monomer in alpha phase। তাহলে বিটা ফেজে তো পুরোটাই ফ্রি অবস্থা আছে, তাহলে সি এ বিটা লিখলাম, আর এটাকে লিখবো তোমার সি এ আলফা, এটা সি এ বিটাটা যেমন আছে সেরকম রয়ে গেল, কিন্তু সি এ আলফাটা কত লিখলাম, যে কে ডিসোসিয়েশন টু দি পাওয়ার 1/n ইন্টু সি এ টু দি পাওয়ার 1/n, এরকম দেখতে হচ্ছে এটা। তাহলে এবারে আমি এইখান থেকে দেখো সি এ বিটা বাই তোমার সি এ টু দি পাওয়ার 1/n, এইটাকে এখন লিখতে পারছি কে ডিসোসিয়েশন টু দি পাওয়ার 1/n ইন্টু কে ডি, এইটা তুমি একটা নাম দিয়ে দাও, এটাকে ধরো কে ডি প্রাইম বলো, বা এখান থেকে অর দিয়ে লিখি এইটা, অর সি এ বিটা বাই সি এ টু দি পাওয়ার 1/n, এটাকে তুমি এক কাজ করো কে ডি প্রাইম বলো। দেখো এরকম একটা রিলেশন তুমি পাচ্ছ, সেটা হচ্ছে সি এ টু দি পাওয়ার বিটা বাই সি এ টু দি পাওয়ার 1/n, মানে এখানে বিটা ফেজে সে মনোমার ফর্মে আছে, আলফা ফেজে সে এন মার ফর্মে আছে, তাহলে বিটা ফেজে আমার কনসেন্ট্রেশনটা সি এ বিটা, আর আলফা ফেজে এই যে এন মারে টোটাল কনসেন্ট্রেশন যদি সি এ হয় তার টু দি পাওয়ার 1/n, সেটা একটা কনস্ট্যান্ট রেশিও মেনটেন করছে। এইখানে এইখানে কিন্তু এই কে ডি প্রাইমটা কিন্তু পার্টিশন কোএফিসিয়েন্ট নয়, এই পার্টিশন কোএফিসিয়েন্টের সঙ্গে কে ডিসোসিয়েশন টু দি পাওয়ার 1/n গুণ হয়ে কে ডি প্রাইমটা হয়েছে, এই কে ডি প্রাইম ইজ দ্য সিউডো পার্টিশন কোএফিসিয়েন্ট, সিউডো পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। এটা কিন্তু মানে এর আগে যখন নাস ডিস্ট্রিবিউশন ল লিখেছিলাম সেইখানে যে কেডিটা ঠিক সেরকম নয়, এখানে কিন্তু তার সঙ্গে কে ডিসোসিয়েশন টু দি পাওয়ার 1/n টা গুণ আছে, কিন্তু সেটা মোরালেস একটা কনস্ট্যান্টের মতো, হ্যাঁ এইটা তুমি জাস্ট মেনটেন করতে পারছো। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল ধরো, অ্যাজ ফর এক্সাম্পল তুমি ধরো ডিস্ট্রিবিউশন অফ অফ বেঞ্জোইক অ্যাসিড ইন বেঞ্জিনিন ওয়াটার ধরো কনসিডার করো, মানে আয়োডিনের ডিস্ট্রিবিউশন যখন CCl4 আর জলের মধ্যে তুমি করবে সেখানে সে মনোমারিক ফর্মিং থাকে, সেখানে কোথাও কোনো প্রবলেম নেই।
কিন্তু যদি আজকে ডিস্ট্রিবিউশন অফ বেঞ্জোইক অ্যাসিড ইন বেঞ্জিন এন্ড ওয়াটার তুমি কনসিডার করো, তাহলে যেটা তোমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে যে বেঞ্জোইক অ্যাসিড, মানে এটা ফ্যাক্টটা হচ্ছে এই যে বেঞ্জোইক অ্যাসিড exist in dimer form in benzene but in monomer form in water. So benzoic acid exists in dimer form in benzene but monomer form in water. তাহলে এইখান থেকে তাহলে কি হবে, দেখো কনসেন্ট্রেশন অফ বেঞ্জোইক অ্যাসিড তুমি যদি এই মানে এটাকে করো মানে তোমার ওই মানে এই এই যে ফর্মুলাটা আছে এই যে কে সি এ টু দি পাওয়ার বিটা বাই সি এ টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু কেডি প্রাইম যেটা করছো, তো সেইখানে যদি তুমি সরাসরি বসাও তাহলে কি হচ্ছে, এখানে কনসেন্ট্রেশন অফ বেনজিন ইন aqueous layer by concentration of বেনজিন কেন বেনজোইক অ্যাসিড, তাহলে এখানে ধরবে না। concentration of benzoic acid in aqueous layer by concentration of benzoic acid in benzene, এইটার তোমার স্কোয়ার রুট হয়ে যাবে, ডিনোমিনেটর স্কোয়ার রুট হয়ে যাবে, সেইটা তোমার কেডি প্রাইম হবে। তা যেটা হচ্ছে যে তোমার বিটা ফেজে অর্থাৎ অ্যাকোয়াস ফেজে সে মনোমর ফর্মে থাকছে, সেখানে হচ্ছে তোমার এই কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন অ্যাকোয়াস লেয়ার, তার পাওয়ার টাওয়ার কিছু থাকছে না, আর এখানে টু দি পাওয়ার 1/n, এখানে এনটা যেহেতু 2 তাহলে স্কোয়ার রুট হয়ে গেল, তাহলে নিচে হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন বেনজেন মিডিয়াম, এই যে রেশিওটা সেটা হচ্ছে তোমার মানে কেডি প্রাইম হচ্ছে, এটা হচ্ছে সিউডো, সেটা হচ্ছে তোমার সিউডো পার্টিশন কোএফিশিয়েন্ট, তুমি এরকম ভাবে লিখতে পারো। আচ্ছা এইভাবে এবার আমি এই জায়গাটা ফিরে যাচ্ছি, এটা একটা স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে বললাম, এবার এই জায়গায় আমি ফিরে যাচ্ছি। এবারে তুমি দেখো যে এখানে তুমি যদি লগ নিয়ে নাও ln CA বিটা বাই CA টু দি পাওয়ার 1/n, এইটা এইটা সেটা হয়ে যাচ্ছে তোমার লগ নিলে ln কেডি প্রাইম হয়ে গেল, তাহলে এখান থেকে দেখো তুমি ln CA বিটা মাইনাস 1/n ln CA, সেটা হয়ে যাচ্ছে ln কেডি প্রাইম হয়ে যাচ্ছে, এইরকম ভাবে লিখতে পারো ln CA বিটা, সেটা হয়ে যাচ্ছে তোমার ln কেডি প্রাইম প্লাস 1/n ln CA, এইরকম করে একটা ইকুয়েশন তৈরি করতে পারছো। এবারে যদি আমি প্লট করি, তোমার log of concentration of A in beta phase versus log of concentration of A in the alpha phase, হ্যাঁ মানে n বার in the alpha phase, এটা তুমি প্লট করো তাহলে কি হবে না, দেখো একটা স্ট্রেট লাইন পাচ্ছ তুমি, যার ইন্টারসেপ্ট হচ্ছে ln কেডি প্রাইম, সেখান থেকে সিউডো পার্টিশন কোএফিশিয়েন্ট তুমি বের করে ফেলতে পারবে, আর স্লোপ থেকে হচ্ছে এনটাকে বের করে নিতে পারবে। ln CA বিটা ভার্সেস ln CA যদি প্লট করা হয়, একটা স্ট্রেট লাইন হচ্ছে যার ইন্টারসেপ্টটা হচ্ছে ln কেডি প্রাইম, আর যার স্লোপটা হচ্ছে তোমার বেসিক্যালি 1/n। সেখান থেকে তুমি জাস্ট এনটাকে বের করে নিতে পারবে, ধরো এনটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই স্লোপ হয়ে যাচ্ছে। তার মানে এই যে ধরো যখন তুমি বেনজিনে যে বেনজোইক অ্যাসিড একটা অ্যাসোসিয়েটেড হয়ে আছে, এবার সেটা ডাইমার তৈরি করছে না ট্রাইমার তৈরি করছে, বের করবে কি, অর্থাৎ এন এর ভ্যালু বের করা, এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, সেটা তুমি বের করে ফেলতে পারো, এটা তুমি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বলতে পারো, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনটা কিন্তু এখান থেকে তুমি বের করে ফেলতে পারো। আর তার সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট থেকে কিন্তু সিউডো
যে পার্টিশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা তুমি বের করে ফেলতে পারো। the value of the pseudo partition coefficient, the kd prime, can be obtained from the intercept। মানে ইন্টারসেপ্ট ডিরেক্টলি না, মানে এটা ln kd প্রাইম পাবে, তাহলে kd প্রাইমটাকে বের করতে গেলে তোমার e টু দি পাওয়ার ইন্টারসেপ্ট করে ফেলবে, তাহলেই হবে। তা দেখো, তাহলে যেটা কি করলাম, কি এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা ইউজুয়ালি পড়ে না, মানে প্রথমটাই মূলত পড়ে, কিন্তু 1 বছর আগেই মনে হয় দিয়েছিল এটা, যে যদি তোমার একটা ফেজে নর্মাল ফর্মে থাকে, একটা ফর্মে এনবার ফর্মে থাকে, তাহলে করসপন্ডিং ডিস্ট্রিবিউশন, মানে এটা কেমন করে পাল্টাচ্ছে, মানে নাচ ডিস্ট্রিবিউশনটা কেমন করে পাল্টাচ্ছে, তখন হচ্ছে যে বিটা ফেজে ওই যে সলিউটের কনসেন্ট্রেশন, আর আলফা ফেজে সলিউট তো এনমার ফর্মে এক্সিস্ট করছে, তার কনসেন্ট্রেশন যদি 1/n, সেটা হচ্ছে তোমার ওই কেডি প্রাইম হয়ে যাবে। এখানে কেডিটা কিন্তু ডিরেক্টলি যে পার্টিশন কোএফিসিয়েন্ট সেটা নয়, বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট সেটা নয়, সেটা হচ্ছে সিউডো ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা সিউডো পার্টিশন কোএফিসিয়েন্ট। স্পেশাল এক্সাম্পল হিসেবে হচ্ছে তোমার বেঞ্জয়িক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন ইন বেঞ্জিনের ওয়াটার, এটা আমাদের সময় প্র্যাকটিক্যালে করতে হতো। এখন আসলে যেটা হয়, ওই মুখে করে তো পিপেট আউট করতে হয়, আর বেঞ্জিন এগুলো সব বড্ড বেশি মানে কার্সিনোজেনিক, তারপরে বেঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই তার ভোলাটিলিটি বেশি হওয়ার জন্য বড্ড ইনহেল করলে বড্ড মুখে চলে আসে, সেসবের জন্য হচ্ছে তোর এখন আর এইটাকে, এই প্র্যাকটিক্যালটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে CCl4 আর ওয়াটার, সেখানে আয়োডিনের ডিস্ট্রিবিউশন, বা ক্লোরোফর্ম ওয়াটার, সেখানে আয়োডিনের ডিস্ট্রিবিউশন, এগুলি বলতে বলা হয়েছে। তাও বলবো যে মুখে করে পিপেট আউট না করাই ভালো, যদি তোমার ওই করা যায়, মানে মাইক্রোটিপ হয় না, মানে তোমার ওই মানে আলাদা করে তো পিপেট পাওয়া যায়, তো মুখে করে পিপেট আউট না করে এমনি যন্ত্র টাইপের আছে আর কি, হ্যাঁ, সেগুলো যদি ব্যবহার করতে পারে তাহলে বুঝতে পারতে ভালো হবে। দেখো, এই জায়গাটা কারো কোনো অসুবিধা আছে না, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা কিন্তু ভীষণ কাজে লাগে, যে নাচ ডিস্ট্রিবিউশন ল, এটা তোমার ভীষণ কাজে লাগে কোথায় না, সলভেন্ট এক্সট্রাকশনের কনটেক্সট। সলভেন্ট এক্সট্রাকশন জিনিসটা একটুখানি বুঝে নিতে পারি আমি। আচ্ছা, তার আগে এখানে একটুখানি বলে নিই, যেটা আমি ওই হেনরিজ লটাকে তো আগে অলরেডি বলছিলাম, যে হেনরিজ ল সেটা কিন্তু একটা স্পেশাল কেস অফ নাচ ডিস্ট্রিবিউশন ল, সেইটা একটুখানি কমেন্ট আউট করে দিই। হেনরিজ ল ইজ এ স্পেশাল কেস অফ নাচ ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা, নাচ ডিস্ট্রিবিউশন লাগে দুটো ফর্ম তুমি পেয়েছো, সে দুটো ফর্মের যে কোনো একটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো। ধরো তুমি যখন হেনরিজ লটাকে ব্যবহার করলে, অ্যাকর্ডিং টু হেনরিজ ল, এই কতখানি মাসের গ্যাস অ্যাকচুয়ালি ডিজলভ হয়েছে পার ইউনিট ভলিউম অফ এ লিকুইড আর কি, সেইটা বাই প্রেসার, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়েছিল কে, এটা আমি লিখেছিলাম। আর এবারে দেখো, যেটা হচ্ছে যে এই যে এমটা, এটা তো বেসিক্যালি মাস অফ গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম অফ এ লিকুইড তো, এবং এটা হচ্ছে অবশ্যই একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, কিন্তু পুরোটাই কিন্তু করতে হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। নাচ ডিস্ট্রিবিউশন ল কিন্তু একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। তাহলে এম হচ্ছে মাস অফ গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম অফ এ লিকুইড, এই জন্যে দিস মাস মাস্ট বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, অর এই মাসটাকে তুমি লিখতে পারো K1 ইন্টু C2, যেখানে C2টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন সলিউশন, এটা। আচ্ছা, এবারে পিটা যেটাতে গ্যাসের প্রেসার, এইটা তুমি লিখতে পারো C1 ইন্টু RT। দেখো, এখানে তোমার পিটা হচ্ছে
প্রেসার মানে অফ দ্য গ্যাস আর কি। আচ্ছা, এটা হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস। হ্যাঁ, এবার এই যে প্রেসারটা মানে প্রেসার অফ দ্য গ্যাস, এক সেকেন্ড। আচ্ছা, এটা তুমি মনে মনে ভাবতে পারো যে উম, এক সেকেন্ড দাঁড়াও। মানে এটা হচ্ছে মানে মানে এটা এক সেকেন্ড তোমার, এটাকে আসলে এটাকে না আমি এইটাকে এক কাজ করি, এটাকে এই 1 2 না সলভেন্ট সলিউট এইভাবে না লিখে এটা কি লেখা যেটা উচিত সেটা হচ্ছে এইখানে এমটা প্রপোর্শনাল টু, দেখো এটা হচ্ছে করসপন্ডিং গ্যাসেরই, তুমি মানে এমটা যখন প্রপোর্শনাল টু সি বলছি, এই এই যে কনসেন্ট্রেশনটা সেটা বেসিক্যালি গ্যাসেরই কনসেন্ট্রেশন, কিন্তু গ্যাসের কনসেন্ট্রেশনটা কোথায়? তা তোমার বেসিক্যালি যদি তুমি বলতে পারো অ্যাকোয়াস লেয়ারে, বা তুমি এটাকে ধরো না আলফা ফেজে বা কিছু একটা যাই কিছু বলতে পারো। এই যে যখন এমটা বলছো মাস অফ গ্যাস ডিজল পার ইউনিট ভলিউম অফ এ লিকুইড, তাহলে লিকুইড ফেজটা একটা ফেজ ধরে না আলফা ফেজ সেটা, তাহলে এমটা যে প্রপোর্শনাল টু গ্যাসের কনসেন্ট্রেশন ইন দ্য লিকুইড ফেজ, সেইটা হচ্ছে এইখানে আমি এইভাবে লিখছি যে এইটা তোমার ধরো একটা যে এটাকে অ্যাড করছো তুমি, মানে যে গ্যাসটাকে অ্যাড করছো সেটাকে আমি 1 নাম দিচ্ছি, আর এইটা পুরোটা হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে বা লিকুইড ফেজে, অ্যাকোয়াসও বলতে পারো বা লিকুইড ফেজে বলতে পারো যা খুশি। এটা হচ্ছে তোমার লিকুইড ফেজ। সি আইটা আই আই এখানে রিপ্রেজেন্ট করছে হচ্ছে যে গ্যাসটাকে রিজলভ করছে সেই পার্টিকুলার পিসিসটা আর কি। তো এমটা যখন তুমি লিখবে এটা K1 ইন্টু সি আই ইন দ্য লিকুইড ফেজে, আর এই প্রেসারটা হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস, এইটা তার মানে কি গ্যাসের এইটা প্রপোর্শনাল টু যদি আমি সি আর টি লিখি, তাহলে এই সিটা সেটা বেসিক্যালি ওই গ্যাসেরই কনসেন্ট্রেশন, কিন্তু কোন ফেজে? এখন কিন্তু এটা হচ্ছে ভেপার ফেজে বা গ্যাস ফেজে, গ্যাস ফেজে বা ভেপার ফেজে যাই বলো না কেন। তো সিআই গ্যাস আর টি, তাই যে পি ইকুয়াল টু সি আর টি কে এটা লিখবো, তাহলে এক্ষেত্রে এই যে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন গ্যাস ফেজ, এইটা সেটা। তাহলে যেখানে তোমার সিআই গ্যাসটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকুলার গ্যাস ইন গ্যাস ফেজ বা ভেপার ফেজ যাই বলো। আর এইখানে যেটা করছো তুমি, এখানে সি আই লিকুইড যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকুলার গ্যাস ইন লিকুইড ফেজ। তাহলে নাও এম বাই পি যেটা, সেটা জায়গায় তুমি লিখতে পারছো এমটাকে যদি তুমি K1 ইন্টু সিআই ইন দ্য লিকুইড ফেজ করো, আর টিটা জায়গায় যদি তুমি সিআই ইন দ্য গ্যাস ফেজ বা ভেপার ফেজ ইন্টু আর টি এইরকম ভাবে লিখে তুমি কেডি বলো, সেখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, সিআই ইন দ্য লিকুইড ফেজ বাই সিআই ইন দ্য গ্যাস ফেজ, এই রেশিওটা হয়ে যাচ্ছে তোমার আর টি কেডি বাই K1, এইটা যেইটাকে তুমি জাস্ট একটা নাম দাও, একটা কেডি প্রাইম বা কিছু একটা নাম দাও। তার মানে দেখো এটা দাঁড়াচ্ছে যে তোমার এই যে গ্যাসের প্রেসারটা মানে লিকুইড ফেজটাকে তুমি মনে মনে বিটা ফেজ ভাবো, ওই গ্যাসের মানে কনসেন্ট্রেশনটা গ্যাস ফেজটাকে তুমি মনে মনে আলফা ফেজ ভাবো, দেখো এটা কেডি প্রাইম হয়ে গেল। এইটা দেখো যেটা অ্যাকচুয়ালি কি মাস ডিস্ট্রিবিউশন বা সরি এটা এটা ভুল হয়েছে, এটা এইভাবে লেখা উচিত নয়, এটা তো কে, এটা তোমার কে, এইটাকে একবারে কে দিয়ে লিখে দাও তাহলে দেখো তোমার কে না, কে দিত না, এটা হচ্ছে কে ছিল কনস্ট্যান্ট,
এটা কে ছিল, এটাকে তুমি গুণ করে দিলে, এইটাকে কেডি বলো। কেডি বলে দিলে দেখো এই যেটা পেলে তুমি সেটা বেশি মাস ডিস্ট্রিবিউশন ল হয়ে গেল তোমার। দিস ইজ দ্য এটা পরীক্ষায় একবার পড়েছে দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটি, যে দেখাও যে হেনরিজ ল ইজ এ স্পেশাল কেস অফ মাস ডিস্ট্রিবিউশন ল। পরিষ্কার তুমি দেখতে পেলে হেনরিজ ল মানে মাস ডিস্ট্রিবিউশন, হেনরিজ ল থেকে তুমি মাস ডিস্ট্রিবিউশন লটাতে নিয়ে চলে গেলে। এই যে কেডিটা, সেই কেডিটাকে তুমি নাম দিচ্ছ, এটাকে পার্টিশন কোএফিশিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট। মানে আগের টাইম একটা কমন সলিউট দুটো সলভেন্ট আছে, এখানেও ঠিক একই রকম ভাবে লিকুইড ফেজ আর ভেপার ফেজ দুটো আলাদা সলভেন্ট, সেখানে একটা কমন সলিউট যে পার্টিকুলার গ্যাসটাকে তুমি ডিজলভ করবে বলছো সেটা আছে, সেটা একটা যে স্পেশাল কেস অফ মাস ডিস্ট্রিবিউশন একটা পরিষ্কার দেখতে পাওয়া গেল। বুঝতে পেরেছো এটা? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে যে একটুখানি আলোচনা করে নিতে, সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। সলভেন্ট এক্সট্রাকশনটা হচ্ছে এটা তোমার মানে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট প্রিমিটিভ মেথড টু সেপারেট এ পার্টিকুলার সলিউট ফ্রম এ সলিউশন আর, ঠিক আছে। এবং এক্ষেত্রে মাস ডিস্ট্রিবিউশন লয়ের কিন্তু ডিরেক্ট তোমার ইউজ হচ্ছে, হ্যাঁ। এবং এই সলভেন্ট এক্সট্রাকশন যেটা, এটা অ্যাকচুয়ালি মানে অনেক, মানে যারা অর্গানিক সিনথেসিস করে বা ইনঅর্গানিক রিয়াকশনস করে তাদের ক্ষেত্রে এই সলভেন্ট এক্সট্রাকশনটা একটা খুব ভীষণ কমন টেকনিক আর কি, হ্যাঁ। যা দিয়ে তোমার ধরো কোনো একটা পার্টিকুলার রিয়াকশন মিক্সচারে কোনো একটা কম্পাউন্ড তৈরি হলো, সেই কম্পাউন্ড রিয়াকশন মিক্সচার থেকে জাস্ট তোমার প্রয়োজনীয় জায়গায় যে নিয়ে চলে আসে আর কি, সেটা খুব দরকার আর কি সেটা। তাহলে এটা জাস্ট মানে আমি বলবো যে ওয়ান অফ দ্য simplest and useful technique for the separation of a particular component from its solution. আচ্ছা, তো স্পেসিফিক এক্সাম্পল আমি চলে আসি, মানে স্পেসিফিক একদম ম্যাথামেটিক্সের জায়গাটায় চলে আসি, মানে ডেরিভেশনের জায়গাটায়। ধরো তোমার কাছে একটা সলিউশন আছে, এটা তোমার একটা সলিউশন আর এই যে সলিউশনটা তুমি নিচ্ছ সেখানে ধরে নাও তোমার কি বলবো, ধরো যে সলিউটটা তুমি কনসিডার করছো, হ্যাঁ, তার ভলিউমটা হচ্ছে তোমার V1, এই যে টোটাল যে সলিউশনটা, এই টোটাল ভলিউমটা হচ্ছে তোমার V1, ভলিউমটা হচ্ছে V1, আর এখানে অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ধরো সেটা ধরো না W1। একটা সলিউশন তুমি কনসিডার করছো, সেখান থেকে কোনো একটা সলিউটকে তুমি অ্যাকচুয়ালি সেপারেট করে ফেলতে চাইছো, তাহলে এই যে যতখানি আগে থেকে যতখানি সলিউশন ছিল তার ভলিউম ধরে নাও V1, এখানে অ্যামাউন্ট অফ সলিউট যেটা প্রেজেন্ট আছে সেটা হচ্ছে W1। আচ্ছা, এবার আমি কি করলাম, এইখানে না অন্য কোনো একটা কিছুটা পরিমাণ সলভেন্ট আমি অ্যাড করলাম, এইখানে আমি কিছুটা সলভেন্ট ধরো অ্যাড করলাম, কিছু ধরো পরিমাণ আমি অ্যাড করেছি। তাহলে যতটাই পরিমাণ অ্যাড করেছি, তাহলে এটা হচ্ছে মানে ভলিউম অফ সলভেন্ট অ্যাডেড, যেটা অ্যাডেড সেটা হচ্ছে ধরো V2, হ্যাঁ। ভলিউম অফ সলভেন্ট অ্যাডেড যেটা, সেটা হচ্ছে তোমার V2, ঠিক আছে। আর এবারে কি হবে, এবারে আমি এমন একটা সলভেন্ট অ্যাড করব যে সলভেন্টটা কিন্তু এই যে এখানে যে সলিউটটা আছে, সলিউটটাকে ডিজলভ করতে পারে, হ্যাঁ।
মানে ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরো জলেতে যদি আয়োডিন থেকে থাকে, জলে তোমার আয়োডিন থেকে গেছে, সেই আয়োডিনটাকে তোমাকে বের করে নিয়ে চলে আসতে হবে। তুমি কি করবে, তার উপর থেকে কিছুটা কার্বন টেট্রাক্লোরাইড অ্যাড করলে করে তুমি ঝাঁকালে, তাহলে যেটা হবে আয়োডিনটা কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড যেন ডিজলভ করে। তাহলে কতটা পরিমাণ আয়োডিন মানে কতটা পরিমাণ কার্বন টেট্রাক্লোরাইড তুমি অ্যাড করেছো, সেটা হচ্ছে V2 অ্যামাউন্ট। তাহলে এবারে কি হবে, কিছুটা পরিমাণ এক্সট্রাক্টেড হয়ে যাবে। তাহলে এক্সট্রাক্টেড হয়ে যাওয়ার পরে তো তোমার যেটা ব্যাপার হচ্ছে যে যখন কিছুটা পরিমাণ তোমার এক্সট্রাক্টেড হয়ে গেল, তাহলে তোমার এইখানে কি বলবো, তোমার যতখানি মানে অ্যামাউন্ট অফ সলিউট, না এটাকে একটা প্রেজেন্টটা বললে ভুল হবে, তোমার এটা অ্যাকচুয়ালি বলা উচিত, তোমার নোটেশন গুলো একটুখানি ঠিক করি। মানে এটা না বলা ভালো, ধরো আমি প্রথমে এটা আমি W1ই লিখবো, তাহলে ইনিশিয়ালি তাহলে ডব্লু প্রেজেন্ট ছিল, এইভাবে ভাবি। তাহলে প্রথমে ইনিশিয়ালি ডব্লু প্রেজেন্ট ছিল, এবার আমি V2 অ্যামাউন্টে সলভেন্ট অ্যাড করেছি, বেশ করে করে ঝাঁকাচ্ছি, ঝাঁকালে কি হবে না কিছু পরিমাণ উপরে চলে যাবে। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট মানে রিমেইন্ড লেখা ভালো, মানে স্টিল প্রেজেন্ট বা রিমেইন্ড, যেটা রয়ে গেছে ঝাঁকানোর পরে, অ্যামাউন্ট অফ সলিউট রিমেইন্ড আর কি, সেটা হচ্ছে W1। আর যেটা এক্সট্রাক্ট হয়ে বেরিয়ে গেল সেইটা, সেটা সেই যে অ্যামাউন্টটা, অ্যামাউন্ট অফ সলিউট হুইচ এক্সট্রাক্টেড, ধরে নাও সেটা হচ্ছে W মাইনাস W1, মানে টোটাল পরিমাণটা W। হ্যাঁ, মানে এখানে আর এখানে মিলে টোটাল পরিমাণটা W। হ্যাঁ, তাহলে যেটা কথা হচ্ছে যে প্রথমে ওই পুরো পরিমাণটাই হচ্ছে নিচে ছিল, এবার উপরে তুমি কিছুটা সলভেন্ট অ্যাড করলে, করে বেশ করে ঝাঁকালে, ঝাঁকালে কিছুটা পরিমাণ উপরে চলে গেল, উপরে যেটা চলে গেল সেটা হচ্ছে W মাইনাস W1, তাহলে নিচে পড়ে রইল কত, বাকি W1 অ্যামাউন্টটা তোমার জাস্ট পড়ে রইল। তাহলে দেখো সবাই কিভাবে আমি নোটেশন গুলো ব্যবহার করছি এটা খেয়াল করো, যে তুমি জাস্ট স্পেসিফিক এক্সাম্পলটা খেয়াল করো, যে আমি যে এক্সাম্পলটার কথা বললাম, যে ধরো নিচে কিছুটা পরিমাণ জল ছিল, সেই জলের মধ্যে আয়োডিন কোনো কারণে ইম্পিউরিটি হিসেবে মিশে গেছে, সেই আয়োডিনকে আমি এক্সট্রাক্ট করতে চাইছি। তাহলে প্রথমে ধরে নাও যে আয়োডিন যেটা ছিল সেটা হচ্ছে W অ্যামাউন্টের ছিল, আর যে সলিউশনটা ছিল সেটা হচ্ছে V1 অ্যামাউন্টের। একটা উপর থেকে V2 ভলিউমের কার্বন টেট্রাক্লোরাইড অ্যাড করছে, করে বেশ কিছুটা ঝাঁকাচ্ছে, ঝাঁকানোর জন্য কি হবে, বেশ কিছুটা পরিমাণ এক্সট্রাক্টেড হয়ে গিয়ে ওই অর্গানিক লেয়ারে চলে যাবে। যতটা পোর্শন এক্সট্রাক্টেড হয়ে গিয়ে চলে গেল সেটা হচ্ছে W মাইনাস W1, সেটাকে তুমি জাস্ট W2 বলতে পারো আর কি, এইটা। আর যেটা পড়ে রয়ে গেল কত, সেটা হচ্ছে জাস্ট W1 অ্যামাউন্টে পড়ে রয়ে গেল, যাতে করে W মাইনাস W1 আর W1 যোগ করলে টোটাল জিনিসটা তোমার W দাঁড়ায়, এটা। তাহলে এবারে অ্যাকর্ডিং টু নাস ডিস্ট্রিবিউশন ল, according to Nash distribution law, concentration of solute in solvent 2, উপরটা হচ্ছে solvent 2, নিচটা হচ্ছে solvent 1, by concentration of solute in solvent 1, এই যে রেশিওটা সেটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে KD। আর এবার আমি যে নোটেশন গুলো ব্যবহার করেছি দেখো, তাতে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সলভেন্ট 1 সেটা কতটা লিখবো না W1 ডিভাইডেড বাই V1, কারণ আমি সলভেন্টের পরিমাণটা লিখছি হচ্ছে V1, সেখানে যে অ্যামাউন্টটা স্টিল দিবেন সেটা হচ্ছে W1। আর নিউমারেটরে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সলভেন্ট 2 সেটা কি লিখবো না, তোমার চলে গেছে কতটা W মাইনাস W1, আর তার ভলিউমটা কত না, টোটাল ভলিউমটা আমি লিখেছি V2, তাহলে এইটা হয়ে যায় তোমার KD হয়ে গেল এটা। এবারে এটা তুমি লিখবে কেমন করে দেখো, W মাইনাস W1 ইন্টু V1, W মাইনাস W1 ইন্টু V1 সেটা হয়ে যাচ্ছে KD ইন্টু W মাইনাস W1 ইন্টু V1, সেটা হয়ে যাচ্ছে এদিকে তোমার V2 গুণ হয়ে যাচ্ছে আর W1 গুণ হয়ে যাচ্ছে, KD V2 ইন্টু W1, KD V2 ইন্টু W1।
এটা হচ্ছে কেডি ভি2 ইন্টু ডব্লিউ1, এটা। তাহলে এখানে হচ্ছে তোমার এটাকে সিম্পলিফাই করে ফেলি। সিম্পলিফাই করে ফেললে এটা দাঁড়াচ্ছে তোমার এইদিকে ধরো তোমার আলটিমেটলি তো ব্যবহার করব হচ্ছে তোমার ডব্লিউ1টাকে বের করবো, তার মানে ডব্লিউ ভি1 মাইনাস ডব্লিউ1 ইকুয়াল টু কেডি ভি2 ইন্টু ডব্লিউ1। একদিকে নিয়ে চলে যাও, তাহলে ডব্লিউ1কে কমন নিয়ে নাও, কমন নিয়ে পড়ে থাকছে হচ্ছে তোমার ভি1 প্লাস কেডি ইন্টু ভি2, সেটা হয়ে যাচ্ছে কত তোমার ডব্লিউ ইন্টু ভি1 থেকে যাচ্ছে, তাহলে সেখান থেকে ডব্লিউ1টাকে বের করে নাও, হচ্ছে ভি1 বাই ভি1 প্লাস কেডি ভি2 ইন্টু ডব্লিউ। তাহলে দেখো এই কতখানি পোর্শন রিমেইনড, হ্যাঁ, মানে আমি প্রথম লটে লেটসে ভি2 অ্যামাউন্টের নতুন সলভেন্ট আমি অ্যাড করেছি, ঝাঁকানো হলো, ঝাঁকানোর পরে আমি জাস্ট দেখতে চাইছি যে কতটা এক্সট্রাক্টেড হয়ে চলে গেছে আর কতটা স্টিল রয়ে গেছে। দেখো যেটা হচ্ছে যে কতটা রয়ে গেছে সেটা হচ্ছে ডব্লিউ1, সেই রয়ে গেছে সেটা হচ্ছে এইটা। তাহলে এইটা, এই যে তোমার ডব্লিউ1 এর এক্সপ্রেশনটা তুমি পেলে, সেটা হচ্ছে ভি1 বাই ভি1 প্লাস কেডি ইন্টু ভি2 ইন্টু ডব্লিউ। এইটা হচ্ছে ধরো ধরো তোমার একটা সিঙ্গেল এক্সট্রাকশন করেছো, সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন ইউজিং ভি2 ভলিউম অফ সলভেন্ট, সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন করেছে ইউজিং ভি2 ভলিউম অফ সলভেন্ট, এইটা। তাহলে তার জন্য তোমার জাস্ট কতখানি পরিমাণ রয়ে গেল তার এক্সপ্রেশন হচ্ছে এইটা। এবারে আমি এক কাজ করি, এই যে কাজটা, এই কাজটাকে না আমি জাস্ট সিম্পলি মানে মানে মাল্টি স্টেপে করতে চাইছি, মানে ধরো কয়েকবার ধরে করতে চাইছি, বারবার করে ধরো করতে চাইছি। ধরো আমি যদি এই ভি2 করে মানে প্রত্যেকবারে দিই আর কি, তাহলে মানে সেকেন্ড স্টেপে কি হতে পারে, মানে আমি কি করলাম, আমি এটা স্টেপ ওয়াইজ করছি। প্রথম স্টেপে ভি2 ভলিউম তুমি দিয়েছো, তারপরে হচ্ছে তাহলে কতখানি রিমেন তোমার রয়ে গেল। সেকেন্ড স্টেপে তুমি কি করবে না, আরো ভি2 ধরো দিলে, আরো ভি2 দিয়ে দেওয়ার পরে আফটার সেকেন্ড স্টেপ অ্যামাউন্ট অফ সলিউট রিমেইন ইন সলভেন্ট 1, সেটাকে তুমি ডব্লিউ2 বলো। সেকেন্ড স্টেপে কি হবে দেখো, একই ফর্মুলা, ভি1 ডিভাইডেড বাই মানে মানে ফর্মুলা হচ্ছে এখানে তোমার কি করছো না, এখানে যে মানে বেসিক্যালি কি ভি1 বাই ভি1 প্লাস কেডি ইন্টু ভি2। আমি কি ছিল আগে ছিল ডব্লু, মানে প্রথম স্টেপে শুরুতে ছিল ডব্লু, ওয়ান স্টেপ সিঙ্গেল মানে প্রথম স্টেপে এক্সট্রাকশন করার পরে যেটা পড়ে এসেছে ডব্লিউ1, এখন আগে ছিল ডব্লিউ1, এবার সিঙ্গেল স্টেপ আবার আবার সেকেন্ড স্টেপে ওই এক্সট্রাকশনটা করার পরে স্টিল কতটা সলিড রয়ে গেল সেটা হচ্ছে ডব্লিউ2 যদি বলো, তাহলে ডব্লিউ2 হয়ে যাবে কত, ওই একই রকম ভি1 বাই ভি1 প্লাস কেডি ভি2 ইন্টু ডব্লিউ1। মানে আমি এখানে কি করছি, এখানে যে শুরুতে ছিল ডব্লিউ, এক্সট্রাকশনে করার পরে পড়ে আছে ধরো ডব্লিউ1, ঠিক আছে। এবার আমি সেকেন্ড স্টেপে যেটা করলাম যে অলরেডি ছিল হচ্ছে ডব্লিউ1, তুমি পরের স্টেপে এক্সট্রাকশন করার পর স্টিল যেটা রিমেইন রয়ে গেল সেটা হচ্ছে ডব্লিউ2, সেটা কত হবে, ডব্লিউ2 ইকুয়াল টু ভি1 বাই ভি1 প্লাস কেডি ভি2 ইন্টু ডব্লিউ1। সেটাকে তুমি লিখতে পারো কি, ডব্লিউ1 এর জায়গায় যদি এই এক্সপ্রেশনটা বসিয়ে দাও তাহলে সেটা হয়ে যাবে কত, ভি1 বাই ভি1 প্লাস কেডি ভি2 তার স্কোয়ার হয়ে যাবে ইন্টু ডব্লিউ হয়ে যাবে। এবারে যদি থার্ড স্টেপ করো, আর একটা স্টেপ করো, থার্ড স্টেপ যদি করা যায় তাহলে থার্ড স্টেপের পরে অ্যামাউন্ট অফ সলিউট রিমেইন ইন সলভেন্ট 1, সেটাকে তুমি ডব্লিউ3 বলো, তাহলে কি হবে, এখানে এখানে জাস্ট এই ডব্লিউ1 এর জায়গায় ডব্লিউ2 বসে যাবে, ভি1 বাই ভি1 প্লাস কেডি ভি2 ইন্টু এটা তখন ডব্লিউ2 হয়ে গেল। ডব্লিউ2 এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলে কত হচ্ছে, ভি1 বাই ভি1 প্লাস কেডি ভি2
তার কিউ হয়ে গেল, ডব্লিউ হয়ে গেল, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। তার মানে আপনার এন স্টেপ কি হবে? এন স্টেপ অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট, আপনার এন স্টেপ অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট তাহলে কি হয়ে যাবে না, সেটাকে যদি আমি মানে প্রেজেন্ট মানে স্টিল রিমেন বলা ভালো, অ্যামাউন্ট অফ সলিউট স্টিল রিমেন ইন সলভেন্ট ওয়ান, মানে যেটা এক্সট্রাক্টেড হলো না আর কি। আফটার এন স্টেপ অ্যামাউন্ট অফ সলিউট স্টিল রিমেন ইন সলভেন্ট ওয়ান, সেটাকে তুমি ডব্লিউ এন নাম দাও, সেটা কি হবে V1 বাই V1 প্লাস কেডি ইন্টু V2 তার পাওয়ার এন ইন্টু ডব্লিউ, এটা হলো। তাহলে আমি যদি দেখো একটা স্টেপ করলাম, একটা স্টেপের পরে মানে শুরুতে ডব্লিউ পরিমাণ ছিল, একটা স্টেপের পরে কিছুটা এক্সট্রাক্টেড হয়ে চলে গেল, যেটা পড়ে রইলো সেটা হচ্ছে ডব্লিউ1। তো এইভাবে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ করে এন স্টেপের পরে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে ডব্লিউ এন, সেটা V1 বাই V1 কেডি V2 টু দি পাওয়ার এন ইন্টু ডব্লিউ। আচ্ছা, এবারে অল্টারনেটিভলি ইফ solvent extraction is carried out in a single step using the same total volume, using the same total volume of solvent 2, using the same total volume of solvent 2, if solvent extraction is carried out in a single step using the same total volume of solvent 2, then amount of solute still remain in solvent 1, সেটা ধরো আমি জাস্ট সিম্পলি এরকম একটা ডব্লিউ প্রাইম বা কিছু একটা নাম দিলাম, সেটা কি হবে V1 বাই, দেখো V1 প্লাস কেডি। আচ্ছা, এখানে V2টা কত হয়ে যাবে তখন হচ্ছে তোমার এই যে টোটাল, এখানে টোটাল ভিটা হয়ে যাবে এন ইন্টু V2 এইটা ইন্টু ডব্লিউ। মানে আমি কি করছি, প্রত্যেকটা স্টেপে V2 করে দিচ্ছি, তাহলে এবার এনটা স্টেপ করলে টোটাল ভলিউম কতটা হয়ে গেল এন ইন্টু V2। তাহলে একটা স্টেপে যদি আমি করে দিই, যেটা আমি এই প্রথমে লিখেছিলাম যে সিঙ্গেল স্টেপে কি হতো আর কি, সেখানে V2 জায়গায় এন ইন্টু V2 বসিয়ে দাও, তাহলে হয়ে গেল কত এইটা। এইটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা তো আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনে ডব্লিউ এন বাই ডব্লিউ মাইনাস 2 নম্বর ইকুয়েশনে ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ, এই ডিফারেন্সটাকে তুমি লেখো V1 বাই, না এক সেকেন্ড, এইভাবে না করে আমি অন্যভাবে করি, এটা করতে তোমার অসুবিধা হবে। তাহলে এক কাজ করা যায় যে এই তোমার 1 নম্বর ইকুয়েশন থেকে এটাকে উল্টে দাও, উল্টে দিয়ে ফ্রম ইকুয়েশন 1 and 2 প্রথম ইকুয়েশন এক কাজ করো, তুমি এটাকে এই এটাকে এদিকে পাঠিয়ে দেবে, এটা এদিকে, তাহলে ডব্লিউ বাই ডব্লিউ এন ধরো, বা ডব্লিউ বাই ডব্লিউ, আচ্ছা এনও বলতে পারো, বা ডব্লিউ বাই ডব্লিউ প্রাইম মাইনাস ডব্লিউ বাই ডব্লিউ এন, আমি এইটা লিখছি। দেখো এখানে ডব্লিউ বাই ডব্লিউ প্রাইম হচ্ছে V1 প্লাস কেডি এন V2 বাই V1, এইটা হলো মাইনাস এটা কত হচ্ছে V1 প্লাস কেডি V2 বাই V1 তার পাওয়ার কত হচ্ছে না তোমার এন হচ্ছে এইটা। সেটা কত হলো দেখো V1 প্লাস কেডি এন V2 বাই, বা এটাকে মানে আমি একটা করে দিই, মানে লিখে দিই, তাহলে এটা 1 প্লাস, এইভাবে লেখো, প্রথমটা তো কোনো এক্সপানশন হবে না, পাওয়ার কিছু নেই, প্রথমটা হচ্ছে 1 প্লাস কেডি, মানে এনটাকে আগে লিখে দিতে পারো এন কেডি V2 বাই V1, এটা প্রথমটা হলো, মাইনাস এটা হচ্ছে 1 প্লাস এন, এনটা নেই, কেডি V2 বাই V1, কেডি V2 বাই V1 তার পাওয়ার হচ্ছে তোমার এন,
তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা এবারে এক্সপানশন করবো, কেডি ভি টু বাই ভি ওয়ানটাকে তুমি জাস্ট এক্সপানশন করলে তাহলে কি হচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে এই যে ডব্লু কমন নিয়ে নিলে 1/w প্রাইম মাইনাস 1/wn, এইটা এইটা এটা হয়ে যাচ্ছে তোমার 1 প্লাস এন কেডি ভি টু বাই ভি ওয়ান প্রথমটা থেকে এলো মাইনাস 1 প্লাস এন কেডি ভি টু বাই ভি ওয়ান প্লাস মানে এন মানে এই যে এটা দেখো, এটা যখন তুমি এক্সপানশন করবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন হলে 1 প্লাস এন এক্স প্রথম টার্মটা, তারপরটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান কেডি ভি টু বাই ভি ওয়ান তার স্কোয়ার হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এইটা ইন্টু কেডি বাই ভি টু ইন্টু ভি তার স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু কেডি ভি টু বাই ভি তার কিউব প্লাস ডট 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 ডট, এইটা দেখো খেয়াল করে যেটা দাঁড়াচ্ছে যে তোমার এইটা এটা কেটে চলে গেল, তার মানে মাইনাস মানে এই 1 কেটে চলে গেল, এন কেডি ভি টু বাই ভি ওয়ান এন কেডি বাই ভি টু বাই ওয়ান কেটে চলে গেল, তাহলে পড়ে থাকছে মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু কেডি ভি টু বাই ভি ওয়ান কেডি ভি টু বাই ভি ওয়ান তার স্কোয়ার থাকছে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু কেডি ভি টু বাই ভি ওয়ান তার পাওয়ার হচ্ছে তোমার 3 থাকছে প্লাস ডট 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 এটা থাকছে, তার মানে পরিষ্কার থাকে এটা তোমার নেগেটিভ হচ্ছে, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, তার মানে কি 1/w প্রাইম মাইনাস 1/w এনটা এটা যদি লেস দ্যান 0 হয়ে যায়, সেখান থেকে কি পাচ্ছ 1/w প্রাইমটা লেস দ্যান 1/w এন, এখান থেকে কি পাচ্ছ w এনটা অ্যাকচুয়ালি তোমার কি করলাম নেগেটিভ। হুম, এটা তো মাইনাস সাইন ছিল তো, হুম, তোমার নেগেটিভ হলো তোমার যেটা দাঁড়াচ্ছে তাহলে তাহলে 1/w এনটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন, মানে এটা এক সেকেন্ড, মানে ডব্লিউ এনটা একটু লেস দেন ডব্লিউ প্রাইম হয়ে যাচ্ছে, মানে এইটা করলেই হবে। তার মানে কি হলো দেখো, তাহলে ডব্লিউ এনটা কি, ডব্লিউ এনটা হচ্ছে কিন্তু মাল্টি স্টেপ এক্সট্রাকশন করতে, মানে এন টাইমস আর কি, প্রত্যেকবারে ভি টু নিয়ে ভি টু করে এন টাইম যদি সলভেন্ট এক্সট্রাকশন করতে, তাহলে কতখানি পরিমাণ সলিউট অ্যাকচুয়ালি সলভেন্ট ওয়ানে স্টিল রয়ে গেছে সেইটা, আর ডব্লিউ প্রাইমটা হচ্ছে যদি সিঙ্গেল স্টেপে করতে তাহলে কতখানি রয়ে গেছে, তার কার ক্ষেত্রে কম রয়ে যাচ্ছে মাল্টি স্টেপ এক্সট্রাকশনের ক্ষেত্রে, মানে ক্লিয়ারলি এখান থেকে বোঝা গেল যার ক্ষেত্রে কম থেকে যাবে সেটাই ভালো, তবেই তো সলভেন্ট এক্সট্রাকশনটা ঠিক করে হলো। ক্লিয়ারলি মাল্টি স্টেপ এক্সট্রাকশন is more efficient than single step extraction. The multi-step extraction is more efficient than the single step extraction. So clearly, multi-step extraction is more efficient than the single step extraction. তাহলে বুঝতে পারলে অঙ্কটা এবং সেখান থেকে আমি কি বোঝাতে চাইলাম, মানে ব্যাপারটা কিরকম দেখো, আমি জাস্ট এক্সাম্পল বলি, ধরো তুমি কোন একটা ওয়াশিং করছো, ওয়াশিং ও সাম কাইন্ড অফ সলভেন্ট এক্সট্রাকশনের মতো, তা তুমি বাড়িতেই ধরো একটা কাপ তুমি ধোবে, তোমার জলের ক্রাইসিস আছে, দার্জিলিং এ তুমি চাকরি করো, তোমার জলের খুব ক্রাইসিস আছে, তাহলে জলের যদি ক্রাইসিস থাকে তাহলে তুমি কি করবে, তাহলে অল্প অল্প জল নিয়ে একাধিকবার ধোয়ার চেষ্টা করবে। হ্যাঁ, মানে দেখবে তোমার যেটা হয় যে কোনো হোটেলের রাস্তা যে সমস্ত হোটেলগুলো থাকে না, ভাত টাত ইত্যাদি হয়, দেখবে একটা নোংরা টাইপের জল থাকে, সেখানে হচ্ছে প্রথমবার ধুয়ে নেয়, করে ভালো জলে জাস্ট আরেকবার ধুয়ে নেয় এ করে। বাড়িতেও ঠিক একই রকম ভাবে একবারে ধুলে কিন্তু অত ভালো পরিষ্কার হবে না, বারবার ধুলে তোমার বেটার পরিষ্কার হবে। যদি তোমার সলভেন্টের পরিমাণ ফিক্স থাকে, জলের পরিমাণ যদি ফিক্স থাকে, তো 10 লিটার জল আছে, তাহলে 1 লিটার করে জল নিয়ে 10 বার ধোয়া, সেটা অনেক বেটার ধোয়া হবে যেন 10 লিটার জলে একবারে ধুয়ে ফেলা। তোমরা যখন পরে ওই ইনঅর্গানিক প্র্যাকটিক্যালে বা তোমার ইভেন হচ্ছে ধরো কোনো একটা অর্গানিকের হয়তো প্রিপারেশন হয়েছে, হ্যাঁ, সেখানে যখন ওয়াশিংটা করতে হয় তখন ওই রকম বলে যে অল্প তুমি জল দাও, জলটা পুরো ডিক্যান করে, মানে সলভেন্ট দাও, অল্প পরিমাণে সলভেন্ট দাও, পুরো সলভেন্টটা পুরো ডিক্যান করে গেল, তারপর আবার সলভেন্ট দাও, তাহলে তোমার ওয়াশিং অনেক বেটার হবে। তাহলে ব্যাপারটা তো এটাই বলতে চেয়েছি আমি আর কি,
যে মাল্টি স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন আর সিঙ্গেল স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন যদি কম্পেয়ার করো, তাহলে মাল্টি স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন উইল বি মাচ সুপিরিয়র দ্যান দ্য সিঙ্গেল স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এই অ্যাডিশনাল জিনিসটা আমি তোমাদের জাস্ট বলে দিলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, যে জাস্ট প্রিন্সিপালের দিক থেকে তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে হেনরিজ ল নিয়ে আলোচনা করলাম, তারপর নাস ডিস্ট্রিবিউশন ল নিয়ে কথাবার্তা বললাম, তার যে বিভিন্ন ফিচার্স গুলোকে বললাম, আর ফাইনালি আমি সলভেন্ট এক্সট্রাকশনটাকে বলে ফেললাম। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে এবারে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ওই পার্সিয়াল ইমিসিবল লিকুইডটা এবারে করতে হবে। পার্সিয়াল ইমিসিবল লিকুইড, সেখানে তোমার এই ফেনল ওয়াটার সিস্টেমটা মূলত আলোচনা করতে হবে। আর তার সঙ্গে খুব অল্প একটা সময়, এটা ধর ঘন্টা দেড়েক মতো সময় লাগলো, তারপরে বাকি আধ ঘন্টা সময়ের মধ্যে আমরা ইমমিসিবল লিকুইডস, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়েছিল, ইমমিসিবল লিকুইড পেয়ার্স নিয়ে কথা বলা হবে। তাহলে পরের দিনে আমরা এই জিনিসটা আলোচনা করে নেবো, জাস্ট পার্সিয়ালি মিসিবল লিকুইড আর ইমমিসিবল লিকুইড এটাকে আলোচনা করে নেবো। তারপরে জাস্ট পড়ে থাকবে শুধুমাত্র ইউটেকটিকটা, তাহলেই আমাদের সিলেবাসটা হয়ে যাবে। আর শেষে তোমাদের এই নতুন সিলেবাসে একটা ওই 3 কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম, সেখানে জাস্ট ব্রিফলি আলোচনা করতে বলেছে। সেখানে একটা ট্রায়াঙ্গুলার প্লট বলে একটা প্লট হয়, সেই প্লটটা কেমন করে আঁকতে হয় সেই জিনিসটাকে বলে নিতে হয়ে যাবে। আমাদের মোটামুটি মানে প্রায় কভার হয়ে যাওয়ার দিকে। তোমরা প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন আস্তে আস্তে করতে আরম্ভ করো, দেখো কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। ইউটেকটিক রিলেটেড একটা করে কোশ্চেন পড়ে, হ্যাঁ, প্রত্যেক বছর ওই একটা কোশ্চেন বাদ দিয়ে বাকি সব কিন্তু তুমি করতে পারবে। আর তুমি এখন করে আরম্ভ করে দাও, তুমি 10 ইয়ার্সের সব সলিউশন করতে আরম্ভ করে দাও। আমাদের বইয়ে টইয়ে সব 10 ইয়ার্স যেগুলো সব বলে টলে দেওয়া আছে করতে আরম্ভ করে দাও। জাস্ট এই পার্সিয়াল ইমিসিবল লিকুইড আর ইমিসিবল লিকুইড আমরা নেক্সট দিন বলে দেবো। বলে দেওয়ার পরে জাস্ট লাস্ট যে চ্যাপ্টারটা দেবে সেখান থেকে একটা কোশ্চেনই জাস্ট পরীক্ষায় পড়ে, হ্যাঁ, সেটা একটুখানি মানে বলে দিলেই হয়ে যাবে। এখানে আমরা আমাদের বই অনেকটা ডিটেলে লেখা আছে, কিন্তু ওই 5টা টাইপের যে হয় মানে ইউটেকটিক মিক্সচার, তার মধ্যে একটাটাই মূলত পড়ে। কখনো কখনো 2 নম্বর একবার মানায় পড়েছে গত 10-15 বছরের মধ্যে। তো ওইটুকু আমরা বলে দেবো, খুব ডিটেলে কিছু বলবো না। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার এখান থেকে শুরু করা হবে। আজকে 12 নম্বর লেকচার হলো। মানে কারোর কোনো পরীক্ষার ডেট দেয়নি তো? মানে তোমাদের মধ্যে যারা আছো কারো কোনো পরীক্ষার ডেট দিয়েছে? কি গো, পরীক্ষার ডেট তো দিয়েছে তোমাদের কিছু? না স্যার। মানে ক্যালকাটার দেয়নি তো? না স্যার। মানে আর ওদিকে ধরো স্টেট ইউনিভার্সিটির কিছু ডেট টেট? না স্যার। ঠিক আছে, মানে মানে আমাদের সবটা আয়ত্তের মধ্যে আছে, কিন্তু ওই পরীক্ষার ডেটটা দিয়ে দিলে তখন একটুখানি আর একটুখানি তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে। কোয়ান্টামটা প্র্যাকটিক্যালি অনেকটা বাকি আছে, কোয়ান্টামটাকে করতে হবে। কোয়ান্টামটা আসলে ওই অফলাইনে পড়িয়ে নেওয়ার পরে না, আর অনলাইনে যেন একই ক্লাস করতে আর একটা মুড পাওয়া যায় না। তো করে নেবো আমরা, এবারে যত্ন করে করে নেবো।